আচ্ছা, আমরা ২ নাম্বার প্রবলেম পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা ৩ নাম্বার প্রবলেমটা দেখতে চাচ্ছি। এই ৩ নাম্বার প্রবলেমে হচ্ছে দেখো, "দ্য কেবল ইজ সাসপেন্ডেড উইথ ইটস এন্ড এট দ্য সেম লেভেল" ২ টাই সেম লেভেলে আছে এবং 200 ফিট অ্যাপার্ট বলছে। 200 ফিট অ্যাপার্ট মানে বোঝা যাচ্ছে আ তারা হচ্ছে একই লেভেলে আছে। মানে তাদের ২ টা পয়েন্ট হচ্ছে একই লেভেলে। এইভাবে কেবলটা আছে এবং তাদের মধ্যে 200 ফিট অ্যাপার্ট ডিসট্যান্স। তাহলে 200 ফিটটা হচ্ছে L এর ভ্যালু। L এর ভ্যালু হচ্ছে 200 ফিট। আর দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হরাইজন্টালি বলছে, হরাইজন্টালি মানে প্যারাবোলিক কট হইছে এবং স্যাক বলছে 5% অফ দ্য স্পান। 5% অফ দ্য স্পান মানে স্যাক হচ্ছে যে D হচ্ছে 5% অফ স্পান। স্পান মানে L। তাহলে 5% মানে 5 ডিভাইডেড বাই 100 ইনটু L আর অথবা 0.05 L এভাবে লিখতে পারো। মানে D is equal to 0.05 L দিয়ে দিছে। L এর ভ্যালু কোয়েশ্চেনে দিয়ে দিছে 200। এই L এর ভ্যালুটাই এখানে বসায় দিলে তুমি D এর ভ্যালু পেয়ে যাবে। সেটাই এখানে করা হয়েছে দেখো। আর হচ্ছে তোমাদের মেক্সিমাম টেনশনের ভ্যালু দিয়ে আছে। মেক্সিমাম টেনশনকে F প্রাইম দিয়ে প্রকাশ করছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে। এবং হোয়াট ইজ দ্য লোড ইন পাউন্ড পার ফুট মানে পার ইউনিট লেন্থ লোড মানে W এর ভ্যালু হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেড কত সেটাই বের করতে বলছে। কারণ এটা প্যারাবোলিক কোড, হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেডটা বের করতে বলছে। তো আমরা জানি ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা হচ্ছে F প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ স্কয়ার প্লাস WL বাই 2 হোল স্কয়ার। F প্রাইম ইজ ইকুয়াল আর যদি F প্রাইম স্কয়ার করি তাহলে রুট ওভারটা উঠে যাচ্ছে। সেই ফর্মুলাতে বসাই দিয়ে F প্রাইম এর ভ্যালু দেয়া আছে, কিউ এর ভ্যালু জানি WL বাই 8 WL স্কয়ার বাই 8D এটা বসাই দেয়া হইছে আর WL বাই 2 হোল স্কয়ার। এইখানে তুমি W এর ভ্যালু ছাড়া সবগুলোর ভ্যালুই জানো, W এর ভ্যালু বের করতে। আননোন কোনো কিছু না। সিম্পল ইজ দ্যাট। এটাও একই ধরনের খালি 5% এর জায়গায় এখানে 8% দেয়া। ভ্যালুগুলো একটু চেঞ্জ আরকি একই অঙ্কের। তারপরে এটাতে আসি। দ্য কেবল ইজ ওয়েইং 2 পাউন্ড পার ফিট এবং বলছে কি 400 ফিট লং। 400 ফিট লং মানে কোনটার ভ্যালু দেয়া? S এর ভ্যালু নাকি L এর ভ্যালু? এস এটা কিন্তু S এর ভ্যালু দেয়া। এটা কিন্তু S এর ভ্যালু দেয়া। তারপরে হচ্ছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস অফ দ্য সাপোর্ট the distance between the points of the support which are on horizontal এবং L এর ভ্যালু কত দেয়া? 398 298। 398 ফিট দিয়ে কম্পিউট দ্য স্যাক এন্ড দ্য ম্যাক্সিমাম টেনশন। ডি এর ভ্যালু বের করতে বলছে, ম্যাক্সিমাম স্যাক বের করতে বলছে এবং ম্যাক্সিমাম টেনশন মানে এফ প্রাইম এর ভ্যালু বের করতে বলছে। এই দুইটা ভ্যালু বের করতে বলছে। এজিউম দ্য কার্ভ টু বি প্যারাবোলিক, প্যারাবোলিক কর্ড ধরেই করতে বলছে। তাহলে গিভেন আছে ডব্লিউ এর ভ্যালু, এস এর ভ্যালু, এল এর ভ্যালু, ডি আর এফ প্রাইম বের করতে হবে। এস এর ফর্মুলাটা আমরা জানতাম। ফর্মুলার যদি আমরা ফর্মুলার লিস্টটা দেখি, এস এর ফর্মুলাটা হচ্ছে এটা। আমি এটা ইউজ করছি এতদূর। তাহলে সেই এস এর ফর্মুলাতে এস এর ভ্যালু জানি, এস এর ভ্যালু কোশ্চেনে গিভেন আছে, এল এর ভ্যালু কোশ্চেনে গিভেন আছে। আর এই এল এর ভ্যালু গিভেন আছে, ডি এর ভ্যালু বের করব, ডি এর ভ্যালু বের করব, এল এর ভ্যালু গিভেন আছে। তাহলে আননোন হচ্ছে একটাই, ডি এর ভ্যালুটা বের করে ফেললাম। তো ডি এর ভ্যালু বের করা হয়ে গেছে, ডি এর ভ্যালু বের করতে বলছি, এটা বের করা শেষ। এফ প্রাইম, এফ প্রাইমের ফর্মুলা হচ্ছে এইটা। সেটা তো ওই কিউ স্কয়ার এর ভ্যালুটা ডব্লিউ এল স্কয়ার বাই 8 দিয়ে ফর্মুলাটা বসাই দেওয়া হয়েছে। তারপরে সবগুলো ভ্যালুই কিন্তু আমরা জানি এখন। অতএব এফ প্রাইমের ভ্যালুটাও বের হয়ে যাবে। এই ধরনের করেই অঙ্কগুলো করা আর কি। আচ্ছা যাক, আর দুটো অঙ্ক আছে সে দুটো দেখাই দিই আমি। সরি, আর তিনটা। এখানে দেখো, এটা একটু টাফ আছে। আহ, একটু ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে 3/8 ইঞ্চি কপার ওয়্যার। কপার ওয়্যারের এটা কিসের ডাইমেনশন দেয়া? 3/8 ইঞ্চি মানে কিসের ডাইমেনশন? ব্যাসার্ধ। এভাবে দেয়া থাকলে অলওয়েজ বুঝবা যে সেটা পুরো সাইজটা দেয়া। ডায়ামিটার। ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আর মাপা যায় না সরাসরি। তোমাকে আসলে ব্যাস মাপতে হয়, মানে ডায়ামিটার মাপতে হয়। তাহলে এটা কিন্তু ডায়ামিটার এরিয়া। যেমন একটা কলমের ডায়ামিটার মাপাটা ইজি রেডিয়াস থেকে।
তাহলে ওই স্লাইড ক্যালিপার্স দিয়ে ডায়ামিটারটাই মাপা হয় আসলে, আর রেডিয়াস বের করার জন্য 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়। তো সেজন্যই আসলে এখানে ডায়ামিটারটাই দেয়া হয়। এই টাইপের কোনো জিনিস দেয়া থাকলেই বুঝবা ডায়ামিটার দেয়া। আ গতবার না ২, ৩, ৪ সেমেস্টার আগে, মানে ২ বছর আগে এই ধরনের একটা কোয়েশ্চেন ডায়নামিক্স আসছিল। তো ডায়নামিক্স এ আসছিল যে এই ধরনের উম 6 ফিট স্ফিয়ার অথবা 6 ফিট সিলিন্ডার। তার মানে কিন্তু এটার ডায়ামিটারটা হচ্ছে 6 ফিট। তো স্টুডেন্টরা কোয়েরি করতেছিল, "স্যার এখানে কি 6 ফিটটা কিসের ডাইমেনশন দেয়া নাই?" আমাদের ডায়নামিক্স পড়াইতেন তখন রিশাদ ম্যাডাম নামক একজন ম্যাডাম। তো উনাকে বলতেছিল যে মানে কোয়েশ্চেনে কোন ডাইমেনশন দেয়া নাই। আসলে কিন্তু এটার মানে হচ্ছে যে ডায়ামিটারটাই গিভেন। মানে ডায়ামিটার দেয়া থাকলে এভাবেই লিখা থাকে। তাহলে এটা হচ্ছে ডায়ামিটার আ স আ মে বি সেফলি লোডেড টু এ মেক্সিমাম টেনশন এত। তাহলে মেক্সিমাম টেনশন অফ এত। এখন দেখো টেনশনের ইউনিট কি? এখানে কিন্তু ইউনিটে একটু সমস্যা আছে। ইউনিটটা পিএসআই তে দিছে। কিন্তু মেক্সিমাম টেনশনের ইউনিট কিসে হওয়া উচিত? পাউন্ড। পাউন্ডে হওয়া উচিত। তাহলে পিএসআই মানে কি করা হইছে বলে মনে হয় তোমার এখানে? পিএসআই মানেটা কি? pressure per square inch. পাউন্ড পার স্কয়ার। পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। তাহলে পাউন্ডে হওয়ার কথা। তাহলে পার স্কয়ার ইঞ্চ মানে স্কয়ার ইঞ্চ দিয়ে ভাগ করা হইছে। স্কয়ার ইঞ্চ কিসের ভ্যালু হইতে পারে? কিসের ইউনিট হইতে পারে? ইঞ্চ স্কয়ার বা স্কয়ার ইঞ্চ? আর এরিয়া। এরিয়া। এরিয়ার তার মানে এটা এরিয়া দিয়ে ভাগ করে দেয়া আছে। মেক্সিমাম টেনশন পাইতে গেলে তোমাকে এরিয়া দিয়ে গুণ করে করতে হবে। এরিয়া পাবা কিভাবে? ডায়ামিটার দেয়া আছে সেটা থেকে এরিয়া বের করতে পারবে। এই দেখো ডায়ামিটার থেকে পাই/4 ডি স্কয়ার করে এরিয়াটা বের করলাম। তারপর এফ প্রাইম পাওয়ার জন্য এই এই ভ্যালুটাকে এরিয়া দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি পাউন্ডে পাবা। এই দেখো এখানে এই এরিয়া দিয়ে গুণ করছি আমি। এই এরিয়া দিয়ে গুণ করার পরে পাইটা পাই আকারে রেখে দিছি আরকি। তোমরা চাইলে 3.1416 বসাইও করতে পারো। এতদূর চলে গেল। তারপরে হচ্ছে অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া ফর এ স্যাক অফ 20 ফিট। এই 20 ফিট স্যাকের জন্য স্যাকের ভ্যালু যদি 20 ফিট হয়, আ হোয়াট মে বি দ্য মেক্সিমাম সেফ স্পান। স্পান মানে হচ্ছে এল এর ভ্যালু বের করতে বলছে। মেক্সিমাম সেফ স্পান এর ভ্যালুটা বের করতে বলছে। when the points of the support at the on the same level এ থাকবে। কপারের ওয়েটটা দিয়ে দিচ্ছে ইউনিট ওয়েট, পাউন্ড পার কিউবিক ফিটে। কিন্তু ডাব্লিউ এর ভ্যালু এমনে থাকবে কিসে? কোন ইউনিটে থাকে? কোন ইউনিটে? বলো। ভুল হইলে আমি কারেকশন করে দিচ্ছি। ওয়েট তো গ্রাম বা কেজি। আ ইউ তোমাদের যেটা ডাব্লিউ এর ভ্যালু কোন ইউনিটে থাকে? Pound. ডাব্লিউ এর ভ্যালু পাউন্ডে থাকে? তোমরা এতদিনে যদি এটা দেখো। এসআই ইউনিটে থাকে। ডাব্লিউ এর ভ্যালুটা পাউন্ড পার ফিটে থাকে, পার ইউনিট লেন্থে থাকে। এতক্ষণ এগুলো কি দেখে আসলাম? ডাব্লিউ এর ভ্যালুটা পাউন্ড পার ফিটে থাকে অথবা কিপ পার ফিটেও থাকতে পারে। এই ডাব্লিউ এর ভ্যালু বের করতে বলছে, ডাব্লিউ এর ভ্যালু বের করলাম। এটা হচ্ছে পাউন্ড পার ফিটে আছে। তারপরে হচ্ছে আগের অঙ্ক তো সেম। তারপরে এই যে ডাব্লিউ এর ভ্যালু দেয়া পাউন্ড পার ফিটে আছে। এগুলো কি দেখলা এতক্ষণ তাইলে? ডাব্লিউ এর ভ্যালুটা পাউন্ড পার ফিটে আছে। পাউন্ডের ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে পার ইউনিট লেন্থে থাকে, মানে ইউডিএল এর ভ্যালুর মতো। তো এইখানে কিন্তু পার ইউনিট ভলিউমে দেয়া। মানে দেখো পাউন্ড পার কিউবিক ফিট। তাহলে ভলিউম দিয়ে ভাগ করা এখানে। বাট সেটা ভাগ করা উচিত ছিল লেন্থ দিয়ে। তাহলে ভলিউম দিয়ে ভাগ করা মানে কি? এরিয়া দিয়ে বেশি ভাগ করে দিছে না? জি স্যার। তাহলে এরিয়া দিয়ে গুণ করতে হবে গুণ করুন। এটাকেও। তাহলে এটাকেও করছে কি? দেখো এই এরিয়া দিয়ে গুণ করছে। তবে এরিয়া দিয়ে গুণ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। এটা কিন্তু পার কিউবিক ফিটে ছিল। আর এরিয়াটা আমার ছিল ইঞ্চ স্কয়ারে। অতএব এরিয়াটাকে ফিট স্কয়ারে নিয়ে গিয়ে তারপরে গুণ করতে হবে। এই ফিট স্কয়ারে নিয়ে যাওয়ার জন্য আমি 12 স্কয়ার দিয়ে ভাগ দিছি। একটা ইঞ্চকে ফিটে নিয়ে যেতে গেলে 12, এখানে ইঞ্চ স্কয়ার ছিল সেজন্য 12 স্কয়ার। এই জায়গাটাতেই একটু ক্যালকুলেশনের ঝামেলা আছে। এরিয়া দিয়ে গুণ করতে হয় এই জিনিসটাই। এরপরে আগের মতো।
এফ প্রাইমের ফর্মুলাটা বসাইছে, এফ প্রাইমের ভ্যালু দেওয়া ছিল, বাকি সবগুলোর ভ্যালু বের করে রাখছো, সেই ভ্যালুটা বসাই দিলেই এল এর ভ্যালু পেয়ে যাবে। তারপর হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক ইজি, তোমরা দেখলেই পারবা, এখানে কঠিন কিছু নাই। করেও দেয়া আছে, একই ফর্মুলা ইউজ করা হয়েছে, ভিন্ন জাতের কোনো কিছু নেই, দেখে নিতে পারো। তারপরে আসতেছে প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 হচ্ছে আরো ইজি। প্রবলেম নাম্বার 8 মনে হয় তোমাদের এক্সাম্পলের অঙ্ক নাকি পরীক্ষায় আসছিল এই টাইপের একটা, সেজন্য তোমাদের করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে কথা। অনেক সময় এই এই সি নাম্বারটা স্লোপ বের করতে বলে, অনেক সময় অ্যাঙ্গেলটা বের করতে বলে। তো স্লোপ বের করতে বললে tan থিটা প্রাইম বের করবা, আর অ্যাঙ্গেল বের করতে বললে tan থিটা প্রাইম বের করে সেখান থেকে থিটা প্রাইমের ভ্যালুটা বের করবে। বুঝতে পারছো? মানে কোয়েশ্চেনে কি চাইছে, যখন দেখো এখানে অ্যাঙ্গেল চাইছে, আর যেটা আমরা একদম প্রথম অঙ্ক করছিলাম প্রবলেম নাম্বার 1, সেটাতে কিন্তু স্লোপ চাইছিল। ওই এই দেখো, স্লোপ অফ দ্য কেবল অফ দ্য সাপোর্ট। এই দুটো অঙ্কই কিন্তু একই অঙ্ক, মানে তোমরা দেখবা দুইটা অঙ্কতেই ভ্যালুগত বা প্রসেস কিন্তু সেম, খালি ওইটাতে অ্যাঙ্গেল বের করতে বলছে, এটাতে স্লোপ বের করতে বলছে। বি নাম্বার আর এ নাম্বার কিন্তু সেম, কিউ আর এফ প্রাইমের ভ্যালু বের করতে বলছে। দেখো প্রবলেম নাম্বার 8এও কিউ আর এফ প্রাইমের ভ্যালু বের করছে, আর tan থিটা প্রাইমের জায়গায় খালি থিটা প্রাইম বের করছে। এবার আসতেছে ক্যাটেনারি কোড। সরি, এবার আসতেছে ক্যাটেনারি কোড। তোমাদের 1-2 তেও নাকি একজন অসুস্থ, অলরেডি টেস্ট করাই পজিটিভ পাইছে বললো, আমাকে কালকে নক দিছিল। তোমরা কি কেউ জানো? হ্যালো, স্যার আমাদের সেকশনে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেকশনে, এ সেকশনে বললো আজকের ক্লাসে নাও আসতে আসতে মানে আসতে নাও পারে, এই টাইপের করে বলছিল। একটু খবরাখবর নিও তোমরা, দেখো। মেয়ে স্টুডেন্ট মনে মনে হয়, মানে আমার সাথে মেয়ে স্টুডেন্টের এই কথা। এই ক্যাটেনারিতে কিন্তু ফর্মুলা অনেক বেশি, এবং ফর্মুলার ডিরাইভেশন গুলো কিন্তু এখানে করে দিয়ে আছে সবগুলো। আমি যদি দেখি তোমাদের ডিরাইভেশন আসার মতো হয় তাহলে দেখে আলোচনা করে দিব, কিন্তু অনলাইনে পরীক্ষা হলে ডিরাইভেশন আসবে না, আমরা অনলাইনের সিস্টেমে যাচ্ছি আপাতত। এখানেও কোনটা কি জিনিস আমরা জানি, বলতে পারবা? এফ কি জিনিস, ইউ কি জিনিস, ডাব্লিউ কি জিনিস, এস কি জিনিস? হ্যালো, মনে নাই? মনে না থাকলে বলো, আমি বলে দিচ্ছি, সময় নষ্ট করে লাভ নেই। মনে আসতেছে। তোমাদের কোনো কিছু দেখতে বললে তোমরা দেখেই আসো না, তোমাদের গুরুত্ব নাই টপিকসের উপর, আমি গুরুত্ব দিই। আমার পড়ানোর কাছে আমি পড়াই যাচ্ছে, সিলেবাস শেষ হইলেই হইলো আমার। আমি এখন আসলে তোমাদের ডেডিকেশনটা হারাই ফেলছি, সত্য কথা বলতে, ডেডিকেশনটা চরম ভাবে হারাই ফেলছি। তোমরা এই ডেডিকেশনটা আমাদের রাখতে দাও না। এফ এর ভ্যালু হচ্ছে যে কোনো পয়েন্টের টেনশন কেবলের, আর কিউ হচ্ছে যে বটম পয়েন্টের টেনশন মানে মিনিমাম টেনশনটা, আর ডাব্লিউ হচ্ছে কেবল বরাবর ইউডিএল এর ভ্যালু। এটা যেহেতু ক্যাটেনারি করতেছি, ক্যাটেনারিতে কেবল বরাবর ইউডিএল, যেহেতু এটা ক্যাটেনারি কেবল বরাবর ইউডিএল এর ভ্যালুটা নিতে হবে। আর এস মানে হচ্ছে কেবলের লেন্থ। কেবলের লেন্থ বের করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে প্যারাবোলিক কর্ড করি বা ক্যাটেনারি কর্ড করি, প্যারাবোলিক কর্ডে এস মানে হচ্ছে টোটাল এসটা, এস এর যে ফর্মুলাটা বের হয়েছে এটা হচ্ছে এল, আর এই কেবলের টোটাল লেন্থটা হচ্ছে এস। তো ফর্মুলাতে এই এস ইউজ হয়েছে। কিন্তু যদি ক্যাটেনারি হয়, মনে রাখবা বটম পয়েন্ট থেকে এইটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এবং S হবে আসলে S1 প্লাস S2। ক্যাটেনারিতে আলাদা আলাদা দুই পাশ করা হয়, ক্যাটেনারির ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে এইভাবে করে, মানে বাম পাশেরটা S1, ডান পাশেরটা S2। দুইটা যদি সেম হয়,
সেম লেভেলে যদি থাকে ক্যাটেনারির, মানে টপ পয়েন্টটা যদি দুইটা সেম লেভেলে থাকে, তাহলে S1 আর S2 এর ভ্যালু সেম আসবে আর কি। কিন্তু ফর্মুলাতে ইউজ করা হয়েছে S মানে হচ্ছে হাফ আর কি। যদি সেম লেভেলে থাকে S মানে আসলে বের করা হয়েছে এত দূরের লেভেল। তাহলে তোমাকে অ্যাকচুয়াল S পাইতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা প্রিভিয়াস ক্লাসেও আমি একটু করে বলছিলাম। তো এখানে W এর ভ্যালু বললাম, S এর ভ্যালু বললাম, tan থিটা হচ্ছে স্যার যে কোনো পয়েন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ বলো। স্যার বলো। আপনি একটু আরেকবার রিপিট করবেন, আপনার নেটওয়ার্কটা তখন আসছিল না, মানে কেটে কেটে আসছিল কথা। কত দূর শুনছিল? স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছিল কত স্যার, দূর ফার্স্ট শুনছিল? এস এর কাজটা মানে এস ডিরাইভ করতেছিলেন। S মানে হচ্ছে সোজা কথা প্যারাবোলিক কোর্ডে S মানে হচ্ছে টোটাল S টাই বের করা হয়। ফর্মুলাতে যে S টা ইউজ করা হয় প্যারাবোলিক কোর্ড, টোটাল S টাই বের করা। টোটাল S মানে কেবলের টোটাল লেন্থ S মানে। আর ক্যাটেনারিতে হচ্ছে, ক্যাটেনারিতে যে ফর্মুলার ডিরাইভেশন করা হয়েছে এবং এখানে যে S ইউজ করা হয়েছে, এই S মানে কিন্তু এই এত দূরের বটম পয়েন্ট থেকে এক স্যার পাশে। আবার প্রবলেম হচ্ছে। দুনিয়াতে সব প্রবলেম একই দিনে। হ্যালো, শুনতেছো? জি জি স্যার স্যার। শুনতেছি। আমি বলতে চাচ্ছি প্যারাবোলিক কোর্ডে S মানে হচ্ছে টোটাল কেবলের লেন্থ, আর ক্যাটেনারিতে S মানে হচ্ছে হাফ কেবলের লেন্থ, মানে এক পাশেরটা ধরে ডিরাইভ করা হয়েছে। আমি তোমাদের যদি দেখাই এখানে তাহলে তোমরা বুঝতে পারবা। আহ, এই দেখো এখানে S কিন্তু বটম পয়েন্ট থেকে, ঠিক আছে, এবং বটম পয়েন্ট থেকে এক পাশ পর্যন্ত S ধরা হয়েছে, এবং অ্যাকচুয়াল S বের করতে গেলে কিন্তু 2S দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে আর কি। এটা এখানে কোনো জায়গায় লিখছি কিনা আমার সঠিক মনে নাই, এখানে লেখা হয় নাই এভাবে। তাহলে অ্যাকচুয়াল S বের করতে গেলে ক্যাটেনারিতে তোমাকে S এর ভ্যালু বের করে, অ্যাকচুয়াল লেন্থ বের করতে গেলে S এর ভ্যালু বের করে কত দিয়ে গুণ করতে হবে? ক্যাটেনারিতে S এর ভ্যালু বের করতে গেলে S বের করে কত দিয়ে গুণ করতে হবে? হ্যালো, হ্যালো, জি স্যার। S বের করে স্যার কত? আপনার কথা শুনতে স্যার অনেক পাই কেটে না। কেটে আসতেছে স্যার। আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো, জি স্যার। জি স্যার আমি এখন শোনা বুঝতেছি না কি করবো, মাথা খারাপ হয়ে যেতেছে। আমি বলতে চাচ্ছি প্যারাবোলিক ক্যাটেনারি কোডে S মানে আসলে অর্ধেক S বের করা হয়, তাহলে অ্যাকচুয়াল S বের করতে গেলে ক্যাটেনারিতে কত দিয়ে গুণ করতে হবে S বের করার পরে? 2। 2 দিয়ে গুণ করতে হবে, সেটাই বলতেছি। আর এখানে কে একটা নতুন ডাইমেনশন আছে, কেটা হচ্ছে কি জিনিস আমি একটু পরে আলোচনা করতেছি। আর হচ্ছে ওয়াই এর ভ্যালু জানা, ওয়াই মানে হচ্ছে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যেখানে আমি F বের করতে চাচ্ছি। আর S মানে হচ্ছে সেই বরাবর কেবল বরাবর ডিস্টেন্স, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, X মানে হরাইজন্টাল ডিস্টেন্স, S মানে হচ্ছে কেবল বরাবর ডিস্টেন্স। আর কে জিনিসটা আমি একটু পরে আলোচনা করতেছি। এখানে কিন্তু সাইন হাইপারবোলিক ফাংশন আছে, সাইন হাইপারবোলিক ফাংশন ক্যালকুলেটরে কিভাবে দিতে হবে তোমার জানতে হবে। আর এখানেও কস হাইপারবোলিক ফাংশন আছে, এস আর কে আছে। এস জিনিসটা জানি, কে জিনিসটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। মোটামুটি আর সবগুলোই আলোচনা করা হয়েছে। এফ প্রাইম মানে ম্যাক্সিমাম টেনশন, আর কিউ মানে মিনিমাম টেনশন, ডি মানে ম্যাক্সিমাম স্যাগ যেটা সেটা মোটামুটি আলোচনা করা হয়েছে বাকি সবগুলো। এল মানে হচ্ছে স্পান। হ্যাঁ এতদূরে। খালি ক্যারভেল বলি, ক্যারভেল হচ্ছে আসলে প্যারাবোলিক ক্যাটেনারি কর্ড প্রমাণ করতে গেলে একটা ডিস্টেন্স লাগে। অরিজিন প্যারাবোলিক কর্ডে এই জায়গায় ছিল অরিজিন,
কিন্তু ক্যাটেনারিতে কেবলের উপর অরিজিন ধরে ডিরাইভেশন করা হয় না, একটু নিচে ডিরাইভ করা হয়। এই ডিস্টেন্সটাকে বলা হয় কে, মানে ওসি ডিস্টেন্সকে বলা হয় কে। এই পাশে লেখা আছে দেখো। তাহলে কেটা হচ্ছে একটা ডিস্টেন্স, সেটাই আমরা আসলে মেজার করব দরকার হইলেই। আর একটা কথা অলওয়েজ মনে রাখবা, ক্যাটেনারির যে অঙ্কই থাকুক না কেন, আসলে কিন্তু প্রথম স্টেপ হচ্ছে তোমার কে এর ভ্যালু বের করা। বুঝতে পারছো? ক্যাটেনারিতে যদি বুঝতে পারো এটা ক্যাটেনারির অঙ্ক, তাহলে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে কে এর ভ্যালু বের করা, এটা কোয়েশ্চেনে বলুক বা না বলুক, কারণ সবগুলোতেই কিন্তু কে এর ভ্যালুটা লাগে। যে কোনো জিনিস বের করতে গেলেই কে এর ভ্যালুটা লাগে। এখানে ডিরাইভেশন আছে, তোমাদের যদি একই ধরনেরই অনলাইন পরীক্ষা হলে তো এটা লাগতেছে না। এবার 2 নাম্বার অঙ্কে আসি। এখানে বলছে কি 60 ফিট কেবল। 60 ফিট কেবল মানে কোনটা দেয়া, এস এর ভ্যালু নাকি এস স্যার, এল এর ভ্যালু ভ্যালু? এস এটা কিন্তু ক্যাপিটাল এস, অর্ধেক ক্যাপিটাল এস এর ভ্যালু দেয়া। দিয়ে তাহলে ভাগ এক করবো স্মল এস এক পাশেরটা কত হবে? 30। 30 ফিট হয়ে যাবে। সেটাই এখানে ধরা হয়েছে। সেজন্যই আমি ওটার উপর বেশি গুরুত্ব দিছিলাম, কারণ এটা কোয়েশ্চেনে লাগবে তোমাদের। ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য 2 পয়েন্টস এট দ্য সেম লেভেল, দুইটা সেম লেভেলেই ঝুলানো আছে। ফর এ স্যাক, ফর এ স্যাক হচ্ছে 15 ফিট। 15 ফিট স্যাকের জন্য মানে ডি এর ভ্যালু হচ্ছে 15 ফিট, ডি এর ভ্যালু 15 ফিট। দ্য টেনশন এট দ্য সাপোর্ট মানে ম্যাক্সিমাম টেনশন গুলো বের করতে বলছে, এবং দ্য স্পান মানে এল এর ভ্যালু বের করতে বলছে। এখন দেখো এখানে যে 360 পাউন্ড দিছে সেটা কার ওয়েট? কেবল কেবলের ওয়েট আসলে প্রকাশ করা হয় কিসে, কোন ইউনিটে? ল্যাব ফিট, পাউন্ড ফিট, পাউন্ড পার ফিট, মানে পাউন্ডকে ফিট দিয়ে ভাগ। পাউন্ড তাহলে পার ফিট। পাউন্ড পার ফিট হইলে কত দিয়ে ভাগ দিতে হবে এখানে? যার টোটাল কার্বন হচ্ছে 60। যার তুমি সেলফ ওয়েট ধরতেছো, যার ওয়েট ধরতেছো তার ল্যান্ড দিয়ে ভাগ করতে হবে। 360 পাউন্ড ছিল কেবলের ওয়েট, তাহলে কেবলের ল্যান্ড দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেবলের ল্যান্ড কত ছিল? টোটালটা ছিল স্যার 60। তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। সেজন্যই দেখো 60 দিয়ে ভাগ করে দেবো। ডাব্লিউ এর ভ্যালু পেয়ে গেলাম, এস এর ভ্যালুও পাইলাম, ডি এর ভ্যালুও পাইলাম। তারপরে ডাব্লিউ এস ডি পাইছি। দেখো একটু ক্লিয়ার করি এগুলো, ডাব্লিউ এস আর ডি। তাহলে আমাকে বলো দেখি কোন ফর্মুলাটা ইউজ করে কে এর ভ্যালুটা বের করবো। প্রথম স্টেপ হচ্ছে কে এর ভ্যালু বের করা ক্যাটেনারের প্রত্যেকটা অঙ্ক করার জন্য। কে এর ভ্যালুটা বলো দেখি কোন ইকুয়েশন ইউজ করে করবো। 3 নম্বর। 3 নাম্বার কিভাবে, কিউ বাই ডাব্লিউ, কিউ বাই ডাব্লিউ দিয়ে তো হচ্ছে না, এটা দিয়ে হচ্ছে মনে হয়। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে, এই ফর্মুলাটা দিয়ে হবে। k is equal to s square minus d square divided by 2s দিয়ে। s এর ভ্যালুও জানো, d এর ভ্যালুও জানো, তাই না? আমাদের ডাব্লিউ লাগছেই না। w লাগতেছে না এটা করার সময়। আর কোনো ফর্মুলা ইউজ করা যায়? আর কোনোটা? অনেক সময় দুইটা ফর্মুলা দিয়েও করা সম্ভব আর কি, সেজন্যই বলতেছি। স্যার, আর কোনো ফর্মুলা আপাতত আমার চোখে পড়তেছে না। k এর ভ্যালু, আমার আপাতত চোখে 7 পড়তেছে না। নম্বর স্যার, 7 নম্বর ফর্মুলাটার ডান পাশের অংশ তো মানে 3 নম্বর ফর্মুলাটা না স্যার। আহ, ডান 7 নাম্বারের ডান পাশেরটা এটা বুঝিনি। স্যার 3 নম্বর ফর্মুলাটাই মানে 3 নাম্বার ফর্মুলাই কিন্তু রিঅ্যারেঞ্জ করা আর কি। মানে k is equal 7 to যদি নম্বর রুট ফর্মুলা ওভার, যে k is equal to যদি রুট ওভার y স্কয়ার মাইনাস s স্কয়ার হয়, তুমি যদি স্কয়ার করে দাও তাহলে k স্কয়ার ইজ ইকুয়াল টু হবে y স্কয়ার মাইনাস s স্কয়ার, সেখান থেকে y স্কয়ার এর ভ্যালুটা বের করতে হবে। মানে একই ধরনের প্যাটার্ন ঘুরাই পেঁচাই কিন্তু আছে, বুঝতে পারছো? যেমন এইখানে দেখো y ইজ ইকুয়াল টু রুট ওভার s স্কয়ার প্লাস k স্কয়ার, না তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? y স্কয়ার ইজ ইকুয়াল টু, এস স্কয়ার প্লাস টি স্কয়ার। সেটাই কিন্তু এখানে। একই জিনিসে ঘুরাই পেঁচাই অনেকবার আসে, কিন্তু এটা আগে আলোচনা করা হয়নি কিন্তু। তাহলে নতুন কিছুটা অবশ্যই আছে বলেই অ্যাড করা হয়েছে।
বুঝতে পারছো? আচ্ছা যাক, কেয়ার ভ্যালুটা আমরা 3 নাম্বার ফর্মুলা ইউজ করে করলাম। তারপরে আমাদের বের করতে বলছিল কিসের ভ্যালু? আমার তো মনে নাই। ম্যাক্সিমাম টেনশন আর মনে হয় এল। হ্যাঁ, ম্যাক্সিমাম টেনশন আর এল। মানে এফ প্রাইম আর এল বের করতে বলছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করে করবা বলো? কেয়ার ভ্যালুও বের করা হয়ে গেছে। তাহলে এফ প্রাইম বের এফ করতে প্রাইম দিয়ে গেলে নিচ্ছেন 9 নাম্বারটা বের। এফ প্রাইম 9 বের নাম্বার করতে গেলে আমি যদি এটা ইউজ করি, ডাব্লিউ এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে? অথবা তুমি চাইলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, ডাব্লিউ এর রুট ওভার এস স্কয়ার প্লাস কে স্কয়ার। দেখো অনেকভাবেই করা যায়। তাহলে যাক, এফ প্রাইম এর ভ্যালু বের করলাম। তারপরে হচ্ছে এল এর ভ্যালু বের করতে হবে। এল এর ভ্যালু বের করার জন্য তুমি চাইলে এফ প্রাইম এর ফর্মুলাটাও ইউজ করতে পারো। যেমন এফ প্রাইম এর ভ্যালু এখন জানো, বের করা হয়ে গেছে। ডাব্লিউ এর ভ্যালু জানো, কে এর ভ্যালু জানো না, না সরি, কে এর ভ্যালু জানো। আর হচ্ছে কস হাইপারবোলিকেও কে এর ভ্যালু জানো, এল এর ভ্যালুটা জানো না, এল এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা দিয়েও করতে পারো অথবা চাইলে এটা দিয়েও করতে পারো। এস ইজ ইকুয়াল টু এইটা, এস এর ভ্যালু জানো, কে এর ভ্যালু জানো, এল এর ভ্যালু জানো, সরি এল এর ভ্যালু জানো না, কে এর ভ্যালু জানো, এখানে এল এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। এখানে কিন্তু হাইপারবোলিক ইকুয়েশন সলভ করা শিখতে হবে তোমাদের। ক্যালকুলেটরে আমি সরাসরি সলভ করছি আর কি, অথবা তোমরা দেখে নিতে পারো হাইপারবোলিক ইকুয়েশন সলভ করা। তাহলে দেখো ওই জিনিসগুলো করেই করছি। আর তোমরা যদি অন্য ফর্মুলা ইউজ করো আনসার সেমই আসবে। যদি আনসার সেম না আসে বুঝবা যে ভুল হচ্ছে কোনো জায়গায়। আর আমারও ভুল হইতে পারে, চেক করে বলবা। আর প্রবলেম নাম্বার 3 তে আসি। এখানে বলছে কি দেখি, একটা কেবল কি করা হয়েছে, ওয়েট করা হয়েছে 1 পাউন্ড পার ফিট হিসেবে আছে, মানে ডাব্লিউ এর ভ্যালু দিয়া। সাসপেন্ডেড বিটুইন দ্য 2 পয়েন্টস এট দ্য সেম লেভেলে সাসপেন্ডেড আছে, এবং স্পান হচ্ছে 300 ফিট, মানে এল এর ভ্যালু 300 ফিট। স্যাক হচ্ছে স্যাক অফ 20 ফিট, মানে ডি এর ভ্যালু হচ্ছে 20 ফিট। হোয়াট আর দ্য লেন্থ অফ দ্য কেবল? লেন্থ মানে ক্যাপিটাল এস এর ভ্যালু জানতে চাইছে, তাহলে স্মল এস বের করে 2 দিয়ে গুণ করতে হবে। আর হচ্ছে দ্য টেনশন ইন দ্য লোয়েস্ট পয়েন্ট মানে ক্যাপিটাল কিউ এর ভ্যালু বের করতে বলছে। আর ম্যাক্সিমাম টেনশন মানে এফ প্রাইম এর ভ্যালু বের করতে বলছে। এগুলোই বের করতে বলছে। তাহলে গিভেন গুলো আমি লিখলাম এখানে, আর যেগুলো ভ্যালু বের করতে হবে সেগুলো লিখলাম। এখানে টুয়াইস এস করা হয়েছে মানে ক্যাপিটাল এস এর ভ্যালু বের করা হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে ডাব্লিউ এল আর ডি দিয়ে আছে, কে এর ভ্যালু বের করতে হবে। কোশ্চেনে চাক বা না চাক কি কি দেওয়া ছিল? ডাব্লিউ এল আর ডি না, কে এর ভ্যালু কোনটা দিয়ে করবো? ডাব্লিউ এল আর ডি কোনটা দিয়ে করবা? 6 নাম্বারটা ইউজ করে দিচ্ছি। 6 নাম্বারটা ইউজ করা যায়। দেখো আমি কে এর ভ্যালু জানি না, ডি এর ভ্যালুটা জানি, কে এর ভ্যালু জানি না, ক্রস দি। ডি এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি না, এল এর ভ্যালু জানি, তাহলে শুধু কে এই আনলো। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে ক্যালকুলেটরে সরাসরি সলভ করা যায়, কিন্তু ক্যালকুলেটরে সরাসরি সলভ করা যায়। তাহলে সেটাই আমরা সরাসরি সলভ করে এই ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে দেখো এই কে এর ভ্যালুটা ওইভাবে বের করা হচ্ছে। সরি, কোথায়? এই ফর্মুলা ইউজ করে কে এর ভ্যালুটা বের করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের বের করতে বলছিল কিউ এর ভ্যালু, সরি টু এস এর ভ্যালু। এস বের করলেই তো 2s বের করতে পারবো। এস এর ভ্যালু, কিউ এর ভ্যালু, এফ প্রাইম এর ভ্যালু। এস এর ভ্যালু, কিউ এর ভ্যালু, এফ প্রাইম এর ভ্যালু। এস এর ভ্যালু, কিউ এর ভ্যালু, এফ প্রাইম এর ভ্যালু লাগবে আমাদের। আর আমাদের কে এর ভ্যালুটা অলরেডি বের হয়ে গেছে। তাহলে এস এর ফর্মুলা কোন জায়গায় দেখছি আমরা? এস এর ফর্মুলা হচ্ছে এইটা। কোনটা দিয়ে করতে পারবো? এস এর একটাই ফর্মুলা আছে, কোনটা দিয়ে করবো? কোনটা দিয়ে করতে পারবা? এটা দিয়ে মনে হয় করতে পারবো, এটা দিয়ে ইজি হয়, তাই না? হ্যাঁ, এটা দিয়ে করতে পারবা। এটা দিয়ে বের করে এটাকে 2 দিয়ে গুণ করলে টুয়াইস এস এর ভ্যালু পাবা।
তারপর কিউ এর ভ্যালু আসো, কিউ মানে হচ্ছে ডাব্লিউ ইন্টু কে, ডাব্লিউ এর ভ্যালুও জানো, কে এর ভ্যালুও জানো, অলরেডি জানা হয়ে গেছে। আর এফ প্রাইম হচ্ছে ডাব্লিউ ইন্টু কে প্লাস ডি, কে এর ভ্যালুও জানো, ডি এর ভ্যালুও জানো, এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখো সেই জিনিসগুলোই করছে, এস এর ভ্যালুটা বের করে 2 দিয়ে গুণ করে টোয়াইস এস বের করছে, আর কিউ এর ভ্যালু এটা ইউজ করছে, এফ প্রাইমের ফর্মুলা এটা ইউজ করছে, সেই হিসেবে বের করতে গেলে। বুঝতে পারছো? এবং এই অঙ্কটা কিন্তু প্যারাবোলিক কর্ডে 10 নাম্বার অঙ্কতে ছিল, যেটা ক্যাটেনারিতে আমরা 3 নাম্বার অঙ্ক হিসেবে করতেছি। মানে সেখানে এটা প্যারাবোলিক কর্ড ধরেই করতে বলা হচ্ছে 10 নাম্বার অঙ্কতে। সরি 10 নাম্বার অঙ্ক এখানে নাই, তোমাদের মিস চলে গেছে মনে হয়। আমার যে আগে ইয়েটা ছিল, আগের স্লাইডটা, সেটাতে 10 নাম্বার অঙ্ক ছিল, সেজন্যই এটাতে অ্যাড করা হয়েছিল। তারপর আসে এই অঙ্কটা, এই অঙ্কটা করাইয়েই আমি মূলত ক্যাটেনারি কর্ড ইয়ে করবো। এই অঙ্কটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, গতবার আসছিল মনে হয় ফাইনাল পরীক্ষায়। এই অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করো, এটা একটু ব্যতিক্রমধর্মী। কেন ব্যতিক্রমধর্মী বলো তো? ফিগারটা দেখে বলো দেখি। স্যার স্যাগের যে পয়েন্ট, এ আর বি পয়েন্ট সেম লেভেল। সেম লেভেলের নাই, এই জন্যই এটা ব্যতিক্রমধর্মী। তো পরীক্ষায় কিন্তু এই চিত্রটা কিন্তু গিভেন থাকবে না, এটা কিন্তু সলিউশনের চিত্র। মানে তোমাদের অঙ্কটা করতে গেলে চিত্রটা এঁকে করতে হবে। কোয়েশ্চেনে কিন্তু অঙ্কটা চিত্র নাই এটা। দেখো কোয়েশ্চেনে কিন্তু ফিগার নাম্বার বা কিচ্ছু দেওয়া নেই, এটা কিন্তু সলিউশনের মধ্যে ফিগারটা আঁকতে হবে তোমাদের। তাহলে কি কি দিয়ে আছে দেখি। a flexible cord weighing 1.5 pound per feet is strung, মানে টাঙানো হয়েছে between the two supports, দুটো সাপোর্টের মধ্যে টাঙানো হয়েছে, এটা ডাব্লিউ ভ্যালু দিয়া। one support is 300 feet higher than the other support। তাহলে আমি যদি বাম পাশেরটা নিচে ধরি, ডান পাশেরটা উপরে ধরি, তাহলে সেটা হচ্ছে এই বাম পাশের সাপোর্টটার থেকে ডান পাশের সাপোর্টটা 300 ফিট উপরে। তাহলে এই ডাইমেনশনটা হচ্ছে 300 ফিট। বুঝছো? কোয়েশ্চেনটা একটু ভালো মতো পরে পরে আমি চিত্রটা আঁকার ট্রাই করতেছি। দ্য স্যাক মেজার্ড ফ্রম দ্য লোয়ার সাপোর্ট, কোন জায়গা থেকে মেজার করছে? লোয়ার সাপোর্ট থেকে যে স্যাকটা মেজার করছে, লোয়ার সাপোর্ট মানে এই পজিশন, স্যাক ম্যাক্সিমাম হয়েছে এত দূর। তাহলে এই ডাইমেনশনটা দেয়া, লোয়ার সাপোর্ট থেকে স্যাকের ভ্যালু দেয়া 200 ফিট, তাহলে এটা 200 ফিট। আর দ্য টেনশন ইন দ্য কেবল এট দ্য আপার সাপোর্ট, আপার সাপোর্ট মানে কোনটাতে? এটাতে না? আপার সাপোর্ট মানে এটাতে না? বি পয়েন্ট। বি পয়েন্ট আর কি, মানে এখানে আমি পয়েন্ট দিই নাই কোনো, সেজন্যই আমি এটা ডিনোট করতেছি। তাহলে এই জায়গায় টেনশনের ভ্যালু দেয়া, মানে সেটা যদি বি হয় এফ, বি এর ভ্যালু দেয়া। ক্যালকুলেট দ্য ফলোইং, ফলোইং মানে ডিসটেন্স বিটুইন দ্য টু সাপোর্টস, এই সাপোর্ট আর এই সাপোর্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে বলছে, মানে ক্যাপিটাল এল এর ভ্যালুটা। আর টোটাল লেন্থ অফ দ্য কেবল, টোটাল লেন্থটা বের করতে বলছে। আর স্লোপ ইন ডিগ্রি, স্লোপটা ডিগ্রিতে বের করবা, ডিগ্রিতে মানে আসলে অ্যাঙ্গেলটাই বের করতে বলছে এট দ্য লোয়ার সাপোর্ট। লোয়ার সাপোর্টে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে টেনশন টেনশন থাকলে অ্যাঙ্গেলটা বের করতে বলছে। কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা একটা জিনিস তোমরা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমি বারবার করে বলার কারণ হচ্ছে, যদি ক্যাটেনারি থেকে অঙ্ক আসে, এটা আসার সম্ভাবনা বা এই প্যাটার্নের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু বেশি যদি ক্যাটেনারি থেকে আসে, এবং ক্যাটেনারি থেকে যদি ম্যাথেই আসে। তাহলে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের বটম পয়েন্টে হচ্ছে মিনিমাম টেনশন, এই বটম পয়েন্ট। আমি কিন্তু মাঝখানের পয়েন্ট বলতেছি না। তাহলে দেখো এখানে কিন্তু ডান পাশেরটা দিয়ে হিসাব করলে এস এর ভ্যালু যেটা আসবে, বাম পাশেরটা দিয়ে হিসাব করলে এস এর ভ্যালু কি সেম আসবে? এসবি বেশি আসবে। এস বি অবশ্যই বেশি আসবে। তাহলে বি এর দিকেরটা যদি আমি এস বি ধরি, আর বামের দিকের এর দিকেরটা যদি এস এ ধরি, তাহলে অ্যাকচুয়াল এস কত হবে? টোটাল লেন্থ অফ দ্য কেবল, অ্যাকচুয়াল এস কত হবে? আরে বলো তোমরা যেটা বুঝতেছো, ভুল তো হইতেই পারে।
যে কোনো জিনিসের নিয়ে এত আপনার ভয় বুঝতে পাবেন। পারেননি। আমি বলতে চাচ্ছি যে বাম পাশেরটা এসএ, ডান পাশেরটা এসবি, তাহলে টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ অফ দ্য কেবল। স্যার এসএ প্লাস এসপি এসএ প্লাস এসবি কে হবে, যোগ এটা নিয়ে এত চিন্তা করার তারপর কি আছে? এসএ প্লাস এসবি হবে। টোটাল লেন্থ হচ্ছে এ থেকে বি এর টোটাল কেবল বরাবর ডিসটেন্স হবে এসএ প্লাস এসবি। এল এর ভ্যালু কত হবে বলো দেখি? এল ইজ ইকুয়াল টু কত হবে? মানে হরাইজন্টাল স্পান from A to B। স্যার দুইটা স্প্যানের দূরত্ব বল। তাহলে এ পয়েন্টের একটা এক্স কোঅর্ডিনেট আছে না? এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এবং বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যোগ করলেই তো হয়। তাহলে এই এক্স এ প্লাস এক্স বি করলেই তুমি এলটা পাবে। এটা হচ্ছে এক্স এ আর এটা হচ্ছে এক্স বি, এটা করলেই এলটা পেয়ে যাব। ঠিক আছে? আর হচ্ছে কি কি গিভেন আছে সেই হিসেবে দেখি আমরা। ডাব্লিউ এর ভ্যালুটা কোশ্চেনে গিভেন আছে, ক্লিয়ার কিনা দেখো। ডাব্লিউ এর ভ্যালু কোশ্চেনে গিভেন আছে। আর হচ্ছে বি পয়েন্টে টেনশনের ভ্যালু দেওয়া আছে, মানে আপার সাপোর্টে টেনশনের ভ্যালু। এই আপার সাপোর্টে টেনশনের ভ্যালু 12,000 পাউন্ড। এই এফ বি ইজ ইকুয়াল টু 12,000 পাউন্ড। তারপরে বলছে কি লোয়ার সাপোর্ট থেকে, এই লোয়ার সাপোর্ট থেকে স্যাগের ভ্যালুটা দেয়া কত 200 ফিট, মানে ডি এ দেয়া, মানে এ পয়েন্ট থেকে যেহেতু স্যাগ দেয়া সেজন্য ডি এ। তাহলে যদি আমাদের ডি এ দেয়া থাকে তাহলে ডি বি কি আমরা বের করতে পারবো না? ডি বি কত হবে? ডি এ যদি 200 ফিট হয় ডি বি কত হবে? 300 প্লাস 200। 300 প্লাস 200 মানে 500, সেটাই সরাসরি লিখতে হচ্ছে। কারণ এ থেকে বিটা যে 300 ফিট উপরে, এটাই কিন্তু কোয়েশ্চেনে গিভেন ছিল, এই 300 ফিট উপরে। সেই হিসেবেই কিন্তু আমি ডায়াগ্রামটা আঁকছিলাম। তাহলে সেখান থেকে আমি ডিএ এবং ডিবি এর ভ্যালু পেয়ে গেছি। আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলে আসছি, কেটেনারিতে অরিজিনটা একটু নিচে ধরা হয়, মেইন কেবলের উপর ধরা হয় না। তাহলে এটা যদি ডি এ হয় তাহলে ওয়াই এ কত হবে বলো দেখি? ওয়াই এ, ওয়াই এ মানে এ তো হচ্ছে প্লাস 200। কে প্লাস 200, তাহলে কে এর ভ্যালু আমরা জানি না আর কি। তাহলে ওয়াই এ হবে কে প্লাস 200 আর ওয়াই বি কত হবে তাহলে? 500 প্লাস কে। কে প্লাস 500। সেই জিনিসটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কি আসতেছে? ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস কি? ওয়াই ইজ ইকুয়াল টু আসলে কে প্লাস কত আসতেছে? 200 500 এগুলো কিসের ভ্যালু? অরিজিন থেকে নিচের দূরত্ব, এটাকে কি বলে, কি দিয়ে এক্সপ্রেস ভার্টিক্যাল করি আমরা? ডিসটেন্স। কি দিয়ে এক্সপ্রেস করছি? এ সোজা কথা ডি দিয়ে আর কি। যখন বি করবা তখন ডি বিটা বসবে, যখন ডি এ করবা তখন ডি এটা বসছে। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু আসলে কে প্লাস বি। সেই ফর্মুলাটাও কিন্তু এখানে ফর্মুলার লিস্টে আছে। ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ডি, কোনো জায়গায় দেখো তো পাও কিনা। এই দেখো, এভাবে সরাসরি নাই। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস ডি হোল স্কয়ার না? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? কে প্লাস ডি না? তোমরা চাইলে এখানে এটাও অ্যাড করে নিতে পারো, ওয়াই ইজ ইকুয়াল টু এখানে কে প্লাস ডি ও অ্যাড করে নিতে পারো, এটা তোমাদের জন্য সুবিধা হবে যদি হয় আর কি। আচ্ছা গেল, আমি আলোচনা করার ছিল একটু আলোচনা করলাম। তারপরে দেখি আমাদের ফার্স্টে বের করতে হবে কে এর ভ্যালু। তাহলে কিসের কিসের ভ্যালু দেওয়া আছে সেটা চিন্তা করে আমাদের কে এর ভ্যালুটা বের করছে হচ্ছে ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলাটা ইউজ করে, মানে এফ প্রাইমটা বা এফ প্রাইম কিন্তু উপরেরটাই, কিন্তু এখানে দুইটা যেহেতু এলিভেশন ডিফারেন্স, তুমি যখন এখানে এফ এ ইউজ করবে এফ প্রাইমের জায়গায়, তাহলে ডাব্লিউ ইন্টু কে প্লাস কত হবে? এফ এ যদি ইউজ করো ডাব্লিউ ইন্টু কে প্লাস কত হবে? ডি এ হবে। আর এফ বি যদি ইউজ করো তাহলে ডাব্লিউ ইন্টু কে প্লাস ডিবি হবে। বুঝতে পারছো?
তো আমাদের কোনটা লাগবে, এফ বি নাকি এফ এ? গিভেন কোনটা? আমাদের এফ বি এর ভ্যালু গিভেন ছিল, আর এফ এ দেওয়া আছে, এফ বি বের করব। এফ বি এর ভ্যালু দেওয়া আছে, FB লোয়ার এর পয়েন্টে দেওয়া আছে। আপার পয়েন্টে দেওয়া ছিল টেনশনের ভ্যালু। এফ বি এর ভ্যালু গিভেন, ডাব্লিউ এর ভ্যালু জানা, আর ডিবি এর ভ্যালুও জানা, তাহলে কে এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। এসে দেখো সেটাই করছে। দেখো, এই দেখো আপার পয়েন্টে টেনশনের ভ্যালু দেয়, আপার সাপোর্টে টেনশনের ভ্যালুটা দেয়, সেজন্য এফ বি এর ভ্যালু লিখছিলাম। তাহলে এই এফ বি এর ভ্যালু 12,000, ডাব্লিউ এর ভ্যালু 1.5, কে এর ভ্যালু জানি না, ডিবি এর ভ্যালু 500। এখান থেকেই আমি কে এর ভ্যালুটা বের করে নিলাম। প্রথম কাজ হচ্ছে কে এর ভ্যালু বের করা প্রত্যেকটা অঙ্কতেই। এখন আমাকে বের করতে বলছে ডিসটেন্স বিটুইন দ্য টু সাপোর্টস। তাহলে ডিসটেন্স বিটুইন দ্য টু সাপোর্টস মানে আমাকে হরাইজন্টাল ডিসটেন্স এটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের ফার্স্টে এক্স এ বের করতে হবে, তারপরে এক্স বি বের করতে হবে, তারপরে দুইটা যোগ করতে হবে, তারপরে টোটাল লেন্থ অফ দ্য কেবল মানে এস এর ভ্যালু বের করতে হবে, এস এর ভ্যালু বের করতে গেলে এস এ বের করতে হবে, এস বি বের করতে হবে, তারপরে দুইটা যোগ করতে হবে, তারপরে স্লোপ ইন ডিগ্রি অফ দ্য লোয়ার সাপোর্টে আমাকে থিটা এ বের করতে হবে, মানে থিটা প্রাইমের জায়গায় থিটা এ বের করতে হবে আর কি। তো সেটাই আসলে করা হয়েছে। দেখো এখানে এখানে হচ্ছে ওই কে প্লাস ডি ওই ফর্মুলাটা ইউজ করে, এখানে কোন ফর্মুলা ইউজ করছে তোমরা মিলাই নিতে পারো, কে প্লাস ডি না হয়ে ডি এ হয়েছে, আর এখানে এক্স না হয়ে এক্স এ হয়েছে। তাহলে সেটা এখানে কত নাম্বার ইয়েতে ছিল, এই 6 নাম্বারটা, না 6 নাম্বারটা না মনে হয়, সরি, কত নাম্বার, এইটাই 5 নাম্বার। ওয়াই ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু cos hyperbolic x by k, আমি একটু দেখাই। y is equal to মানে y a is equal to হবে আর কি k cos hyperbolic x a by k, এটাই তো ফর্মুলা। y a মানে কত, y a কিন্তু আমরা আগে বের করে রাখছিলাম, y a মানে কত, k প্লাস 200 না, মানে k প্লাস d a আর কি, k প্লাস d a, সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে, k প্লাস d একই কথা। তাহলে y is equal to যেহেতু এটা y এর ভ্যালু হচ্ছে k প্লাস d এ, সেটাই এই পাশে লেখা হয়েছে, আর বাকিটা এটা। এখানে দেখো k এর ভ্যালু কিছুক্ষণ আগে বের করছি, d এর ভ্যালু জানা, k এর ভ্যালু বের করা, k এর ভ্যালু জানা, তাহলে x এর ভ্যালু ওই আননোন, x এর ভ্যালু এইভাবে বের করলাম। একইভাবে x b এর ভ্যালু একই ফর্মুলা, খালি এর জায়গায় b হয়ে গেছে, সেখানে আমি x b বের করলাম। এখন x এ বের হয়ে গেছে, x b বের হয়ে গেছে, দুটো যোগ করলে তুমি ডিসটেন্স বিটুইন দ্য সাপোর্ট পেয়ে যাবে। তারপর হচ্ছে একইভাবে এস এর ফর্মুলাটা ওখান থেকে ইউজ করা হয়েছে, এস এরটা এস বি এরটা দুইটা বের করে দুইটা যোগ করে দিয়ে টোটাল লেন্থটা পেয়ে গেল। আর হচ্ছে এখানে মানে একটু ভুল আছে, ভুলটা কারেকশন করা হয়েছে কিনা আমি জানি না। দেখো ফর্মুলাটা কি, tan থিটা লাগবে আমাদের, tan থিটার ফর্মুলা হচ্ছে এস বাই কে অথবা ডাব্লিউ এস বাই কিউ, এস বাই কে মানে ইউজ করছে। তাহলে tan থিটা এ যখন করবা তখন এস এ ডিভাইডেড বাই কে হবে আর কি। এখন এস এর ভ্যালুটা কত ছিল, এস এর ভ্যালু ঠিক মতো বসাইছে কিনা জানি না আমি, এটা প্রথমবার করার সময় আমি ভুল বসাইছিলাম, কারেকশন করা হয়েছে, এই এস এর ভ্যালুটাই বসানো হয়েছে। এস এ কে এর ভ্যালুটা আগে থেকে বের করা ছিল, এটা বসাইয়ে tan থিটা বের করা হয়েছে, tan ইনভার্স করলে থিটা এর ভ্যালুটা পেয়ে গেছে, অ্যাঙ্গেলটা পেয়ে গেছে। আর সেটার একটা অল্টারনেটিভ সলিউশন মানে অন্য ফর্মুলা ইউজ করে করা হয়েছে, সেটা হচ্ছে এই এক্স এ এবং এক্স বি এর জন্য সেম ফর্মুলা ইউজ করা হয়েছে, কিন্তু এস এ এবং এস বি বের করার জন্য ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে করা হয়েছে। দেখো ফর্মুলাটা আলাদা, এস এ আর এস বি বের করার জন্য, তবুও আনসারটা সেমই আসছে। মানে আমি বুঝাইতে, এই দেখো এখানে কিন্তু ভুল আছে, এখানে কারেকশনটা করা হয়নি, এটা থিটা এ হবে এবং এটা এস এ হবে, এবং এস এ হইলে এটা আসলে এই ভ্যালুটা হবে। মানে আগের স্লাইডে ঠিকমতো করা আছে, আগের স্লাইডে কারেকশন করা হয়েছে কিন্তু পরের স্লাইডে কারেকশন করা হয়নি, সেই হিসাবে এখানে থিটা এর ভ্যালুটা বের হবে আর কি। কারেক্ট করলে এই ভ্যালুটাও ভুল আসছে, এটা কারেকশন করে নি, কারেক্ট করে হয়তো তোমাদের দিয়ে দেওয়া হবে, দিয়ে দিব আমি। কিন্তু ভুলটা কোন জায়গায় বুঝছো, এখানে এ পয়েন্টে বের করতে বলছে, আমি ভুলে বি বি পয়েন্ট, পয়েন্টেরটা দাও।
বি পয়েন্টেরটা বের করে ফেলা হয়েছিল। তো এটা আসলে গতবার পড়ানোর সময় ধরতে পারছিলাম, কিন্তু গতবার একটা স্লাইডে ঠিক করা হয়েছে, ভুলে আবার অন্য স্লাইডে ঠিক করা হয়নি। একটা পেজে ঠিক করা হয়েছে, অন্য পেজে করা হয়নি। তাহলে এই জিনিসটাই হলো, এত দূরেই আর কি। তাহলে এই যে ডিফারেন্ট লেভেলে থাকা ক্যাটেনারির অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এবং ডিফারেন্ট জি স্যার। লেভেলে থাকা প্যারাবোলিক হইলে কিভাবে করতে হবে তোমরা একটু দেখে রাখো, মানে ট্রাই করে দেখো। কোনো তোমাদের বইতেও অঙ্ক আছে মনে হয়, না পারলে আমাকে নক দিও পিএল ভাই। মানে ডিফারেন্ট অঙ্ক আসলে ডিফারেন্ট লেভেলে থেকে যে অঙ্কগুলো, মানে দুইটা সেম লেভেলে থাকবে না, ওই টাইপের অঙ্ক একটু বেশি ইম্পর্টেন্ট। তার মানে যে সেম লেভেলে থাকলে আসবে না সেটা বলতেছি না, কিন্তু আসার সম্ভাবনা বেশি কিন্তু ডিফারেন্ট লেভেলে থাকবে। অতএব ডিফারেন্ট লেভেলের অঙ্ক করে আসবা, কারণ ডিফারেন্ট লেভেলের অঙ্ক আমি ক্যাটেনারিতে করাইছি একটা, প্যারাবোলিক কোডে ধরতে গেলে করাই নাই মানে তোমাদের নিজেদের একটু ট্রাই করবে, না পারলে তো আমাকে দেখাইতেই পারবা, ঠিক আছে? এই ছিল আমার আসলে তোমাদের কি নিয়ে, প্যারাবোলিক কর্ড নিয়ে বা ক্যাটেনারি ফ্লেক্সিবল কর্ড নিয়ে আমার লেকচারে। এটা এখনই কারেকশন করে ফেলি, আসলে নাইলে পরে করা হবে না। ওকে, যাক। এখন আমরা আসলে একটা নতুন টপিক শুরু করব। স্ক্রিন কি দেখতেছো? না দেখতে তো বললো। জি স্যার। টপিকের নাম কি এটা? নন কোপ্ল্যানার ফোর্সেস। নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম মানে কি? নন কোপ্ল্যানার মানে কি বলো দেখি। একই প্লেনে অবস্থিত নয় একাধিক ফোর্স। একই প্লেনে যদি অবস্থিত না হয়ে থাকে তাহলে ফোর্স গুলো কয় প্লেনে কাজ করবে? একাধিক। রিয়েল লাইফে কয়টা প্লেন? এক্স ওয়াই জি। এক্স ওয়াই জেড টা এক্সিস, 3টা প্লেন। 3টা প্লেন। তাহলে আসল কথা হচ্ছে ফোর্স গুলো যদি 3টা প্লেনে কাজ করে, একই প্লেনে কাজ না করে, সেই টাইপের জিনিসগুলো, মানে এটা 3D অঙ্ক, 3টা প্লেনে কাজ করবে। তোমাকে আঁকা থাকবে, আঁকাটা তোমাকে 3D ভিজুয়ালাইজ করতে হবে, কারণ চিত্র 3D তে রিপ্রেজেন্ট করা একটা কথা, আর 3D তে ভিজুয়ালাইজ করা আরেকটা কথা। তোমরা আইসোমেট্রিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ কিন্তু পড়ে আসছো 1-1 এ। তো সেজন্য সেই কনসেপ্ট গুলো একটু লাগবে আমাদের, সেটা তোমাদের আমি আগেও একটু করে বলছিলাম যে লাগবে, আগে একটু হিন্ট দিছিলাম। তো সেই জিনিসটার উপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের এখানে আছে। তো সেই জিনিসটা বোঝার জন্য কিছু জিনিস বোঝা লাগবে আমাদের। কনকারেন্ট কিন্তু হইতে পারে, কনকারেন্টও হইতে পারে, নন কনকারেন্টও হইতে পারে, বাট কোপ্ল্যানার হবে না, এটা শিওর। নন কোপ্ল্যানার হবে, সেটা সম্বন্ধে কিছু জিনিস দেখি আমরা। এই দেখো এখানে, যদি নন কোপ্ল্যানার হয়, মানে একই প্লেনে কাজ করতেছে না, এটাও নন কোপ্ল্যানার, এটাও নন কোপ্ল্যানার, কারণ আমাদের সিলেবাস যেহেতু নন কোপ্ল্যানার, সবগুলোই নন কোপ্ল্যানার নিয়েই আলোচনা করব। তার মধ্যে আরো কিছু কন্ডিশন আমরা অ্যাড করছি, একটা হচ্ছে নন কনকারেন্ট হইতে পারে, কনকারেন্ট হইতে পারে, আবার নন কনকারেন্টের মধ্যে প্যারালাল হইতে পারে। যেমন 4টা ফোর্স কাজ করতেছে, 4টা ফোর্সেই প্যারালাল না, কিন্তু কোনো একটা কমন পয়েন্টে মিট করে নাই, তাহলে কি কনকারেন্ট হবে? যেমন আমি দেখাইতে চাচ্ছি, এই ফোর্স আর এই ফোর্স, এই 3টা ফোর্সে কি কনকারেন্ট? একটি বিন্দুতে স্যার আমরা মিলিত হচ্ছে না, না স্যার।
তিনোটা ফোর্সে কিন্তু কমন না, স্যার। পয়েন্টে মিলিত হচ্ছে না, না, স্যার। তাহলে কনকারেন্ট না, নন কনকারেন্ট। কিন্তু এখানে তিনটা ফোর্সে কি প্যারালাল? এটা প্যারালাল। তিনটা ফোর্সে প্যারালাল কিনা? তিনটা না, প্যারালাল না। তাহলে অলওয়েজ যে প্যারালাল হইলেই নন কনকারেন্ট হবে তা না, প্যারালাল না হইলেও কিন্তু নন কনকারেন্ট হইতে পারে। সেজন্য নন কনকারেন্ট, এটা হচ্ছে নন কনকারেন্ট, প্যারালালও না, মানে নন প্যারালাল, আর এটা হচ্ছে নন কনকারেন্ট আবার প্যারালাল। তাহলে দেখি আমরা যদি এই ধরনের সিস্টেম হয়, যদি নন কোপ্ল্যানার নন কনকারেন্ট হয় তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 6টা। এটাই কিন্তু 3D এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন। টোটাল 6টা ইকুয়েশন, সামেশন fx, সামেশন fy, সামেশন fz, সামেশন মোমেন্ট, সামেশন my, সামেশন mz, মানে mx, my, mz। মানে x y z এক্সিস বরাবর মোমেন্টের ভ্যালু 0। মোমেন্ট 0 মানে দেখো, আমি যদি এটাকে x এক্সিস বলি, এটাকে যদি y এক্সিস বলি এবং এটাকে যদি z এক্সিস বলি, তাহলে দেখো তাদের রোটেশনের ভ্যালুটা 0 হবে। যেটা z এক্সিস বরাবর ঘুরতেছে সেটা রোটেশনের ভ্যালু 0 হবে, যেটা x এক্সিস বরাবর ঘুরতেছে সেটা x এক্সিস এর রোটেশনটা 0 হবে, যেটা y এক্সিস বরাবর ঘুরতেছে y এক্সিস এর রোটেশনটা 0 হবে। মানে x এক্সিস বরাবর যেমন সরতে পারবে না, x এক্সিস এর চারপাশে ঘুরতেও পারবে না। y এক্সিস বরাবর যেমন সরতে পারবে না, y এক্সিস এর চারপাশে ঘুরতেও পারবে না। z এক্সিস বরাবর যেমন সরতে পারবে না, z এক্সিস এর চারপাশে ঘুরতেও পারবে না, যদি সেটা ইকুইলিব্রিয়ামে থাকতে হয়। ক্লিয়ার? জি, স্যার। এবার আসতেছে যদি কনকারেন্ট হয়, মানে নন কোপ্ল্যানারেই থাকতেছে কিন্তু যদি কনকারেন্ট হয়। নন কোপ্ল্যানার থাকা মানে তিনটা এক্সিসেই থাকবে, মানে তিনটা প্লেন, তিনটা এক্সিস, fx fy fy, fx fy fz তিনটাই আছে। কিন্তু কনকারেন্ট হইলে যেহেতু সবগুলো একই পয়েন্টে থাকতেছে, মোমেন্টের ইকুয়েশন গুলো থাকবে না। এগুলো আমি আগেও বলে আসছি। এই মোমেন্টের ইকুয়েশন গুলো এলিমিনেট হয়ে গেল, দেখো 2 নম্বর স্টেজ এখানে নাই। এরপরে হচ্ছে এরপরেরটাতে আসি, যদি নন কোপ্ল্যানার হয় এবং প্যারালাল হয়। তাহলে নন কোপ্ল্যানার এবং প্যারালাল, যেমন ধরো আমাদের টেবিলটা নিয়ে চিন্তা করি আমরা। টেবিলের সেলফ ওয়েটটা কাজ করতেছে কোন দিকে? ধরো আমাদের চারটা খুঁটি আছে, এমন ধরনের টেবল আর কি, 4 কর্নারে 4টা খুঁটি আছে। সেই হিসেবে টেবলের সেলফ ওয়েটটা রিয়েকশন দিচ্ছে কে? ফ্লোর। টেবলের সেলফ ওয়েটে রিয়েকশন দিচ্ছে 4টা খুঁটি ফার্স্টে, ওই 4টা খুঁটিকে রিয়েকশন দিচ্ছে ফ্লোর। তাহলে ওই 4টা পয়েন্টে যে রিয়েকশন গুলো যাচ্ছে, সেই 4টা পয়েন্টের রিয়েকশন গুলো কি প্যারালাল না? রিয়েকশন গুলো উপরের দিকে কাজ করতেছে না, ভার্টিক্যালি? জি, স্যার। তাহলে সেগুলো জি কি স্যার। প্যারালাল না? জি, স্যার। সেগুলো কি কোনো জায়গায় কোইনসাইড করবে? প্যারালাল হলে করবে না, স্যার। প্যারালাল হলে তো করবে না। আচ্ছা, দেখ, কোপ্ল্যানার একই প্লেনে কি কাজ করতেছে 4টা ফোর্সে? জি, স্যার। একই। শিওর একই প্লেনে কাজ করতেছে? জি, স্যার। একই প্লেনে কিন্তু কাজ করতেছে। আমরা প্লেন জিনিসটাই এখনো বুঝো না। যেমন ধরো এটা যদি টেবিল হয়, তাহলে টেবলের প্লেনের উপরে ফোর্স কাজ করলে তো এইভাবে কাজ করবে, কিন্তু এখানে তো কাজ করতেছে এইভাবে। মানে এটাকে 3D তে দেখাইলে আমি কিভাবে দেখাবো? 3D তে যদি টেবিল হয়, এটা টেবিলের সাথে কিন্তু পারপেন্ডিকুলার ভাবে কাজ করতেছে, টেবিলের প্লেনে কাজ করতেছে না। তো প্লেনে কাজ করা মানে তো প্লেনের সাথে প্যারালাল থাকতে হবে। এটা কিন্তু টেবিলের প্লেনে কাজ করতেছে না। যেমন এই দুইটা ফোর্স কাজ করতেছে আসলে এই প্লেনে, আবার এই দুইটা ফোর্স কাজ করতেছে এই প্লেনে, আবার এই দুইটা ফোর্স কাজ করতেছে এই প্লেনে, এই পাশে যে প্লেনটা আছে সেটাতে, আবার এই দুইটা ফোর্স কাজ করতেছে এই প্লেনে। তাহলে এখানে দুইটা ফোর্স একই আলাদা আলাদা প্লেনে কাজ করতেছে। তাহলে এই 4টা ফোর্স কিন্তু একই প্লেনে কোনো সময় কাজ করতেছে না। একই প্লেনের উপর পারপেন্ডিকুলার ভাবে কাজ করতেছে, কিন্তু একই প্লেনে কাজ করতেছে না। একই প্লেনে মানে প্লেনের সাথে প্যারালাল হইতে হয়। বুঝতে পারছো? মানে একটা কার্ডবোর্ড বা একটা পেজ নিলে, পেজটা যদি তুমি ধরো, এই পেজের উপরে ওই 4টা ফোর্সে পাবা। যেমন আমি যদি এই পাশে পেজটা ধরি, তাহলে কিন্তু আমি অনলি 2টা ফোর্স পাচ্ছি। আর পেজটা যদি এই পাশে ধরি তাহলে বাকি অন্য 2টা ফোর্স পাচ্ছি। এই পাশে ধরলে 2টা ফোর্স পাচ্ছি, এই পাশে পেজটা ধরলে 2টা ফোর্স পাচ্ছি। পেজটা এমন ভাবে না বাঁকাইয়ে ধরতে পারতেছি না যে 4টা ফোর্সে পাই মতো, তার মানে 4টা ফোর্স একই প্লেনে কাজ করতেছে না আসলে।
বুঝতে পারছো? তোমাদের কিন্তু একই প্লেনে কাজ করা নিয়ে কনফিউশন আছে। ফার্স্ট চ্যাপ্টার নিয়েই এখনো ক্লিয়ার হও নাই। কি অঙ্ক করতেছো আমি জানি না। আচ্ছা যাক, তাহলে নন কনকারেন্ট প্যারালাল সিস্টেম হইলে তাহলে নন কনকারেন্ট কিন্তু প্যারালাল। প্যারালাল মানে ফোর্স গুলো কোন এক্সিস বরাবর কাজ করবে? ভার্টিক্যালি বড়। যে কোনো একটা এক্সিস বরাবর, সেটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, তবে যে কোনো একটা এক্সিস বরাবর কাজ করবে, দুইটা বরাবর কোনোদিনও কাজ করবে না। তাহলে একটা এক্সিস বরাবর কাজ করলে ফোর্স গুলো যদি এক্স এক্সিস বরাবর কাজ করে তাহলে সামেশন অফ এফ ওয়াই এর ভ্যালু তো এমনও 0 হবে। এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর তো কোনো ফোর্স নাই। আর যদি ফোর্স জেড এক্সিস বরাবর কাজ করে তাহলে সামেশন অফ এফ ওয়াই এবং এফ এক্স এর ভ্যালু তো এমনও 0 হবে। সেটা কি করে দেখানোর দরকার আছে? দরকার নাই। যেই ফোর্স গুলো প্যারালাল ফোর্স গুলো যদি জেড এক্সিস বরাবর থাকে অনলি সামেশন অফ এফ জেড ইজ ইকুয়াল টু 0 দেখাইলেই হবে। কারণ অন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলো ফোর্স এর ক্ষেত্রে বাকি দুইটা কিন্তু করে দেখানোরই দরকার নেই। যেমন সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই দেখানোর দরকার হয় নাই, যেহেতু জেড এক্সিস এর প্যারালাল। এখানে কিন্তু বলেই দিছে জেড এক্সিস এর প্যারালাল হইলে সামেশন অফ এফ জেড হবে এবং বাকি দুইটা মোমেন্টের ইকুয়েশন হবে। মানে জেড যদি ফোর্সে চলে যায় মোমেন্টের ইকুয়েশন হবে এক্স এবং ওয়াই। আর যদি প্যারালাল হয় এক্স এক্সিস এর প্যারালাল তাহলে মোমেন্ট হবে ওয়াই এবং জেড। আর যদি ওয়াই এক্সিস এর প্যারালাল হয় তাহলে মোমেন্ট হবে এক্স এবং জেড। আর ফোর্স হবে ওয়াই এক্সিস। এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে। তারপরে হচ্ছে তিনটা কনসেপ্ট মাথায় রাখলে তোমাদের জন্য বোঝাটা একটু ইজি হবে, সেই জিনিসটা একটু আলোচনা করব আমি। সেটা হচ্ছে ইফ এ ফোর্স, আমি এইসব জিনিস কিন্তু আগেও বলে আসছি, তবুও ল্যাঙ্গুয়েজটা পরে আমি তোমাদের বোঝানোর ট্রাই করি। ইফ এ ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য ওয়ান অফ দ্য থ্রি এক্সিস, যদি কোনো একটা ফোর্স তিনটা এক্সিসের যে কোনো একটা এক্সিস বরাবর কাজ করে তাহলে ওই এক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্টটা ফুলেই হবে। এটা কি বলছি না আগে? হ্যালো, জি স্যার। এক্সাম্পল দাও তো একটা। একদম তো বলতে পারবো মানে স্যার, একটা ফ্লোরে একটা বরাবর কাজ করেছে, বাকিগুলোতে সামেশন এমনিতে 0 আসে। সামেশনের কথা বলা হয় না কিন্তু এখানে, কম্পোনেন্টের কথা বলা হয়েছে। এগুলো তোমরা 2D তে আমি পড়াই আসছি সব, তোমরা ল্যাঙ্গুয়েজেই বুঝো না, তোমরা তো স্টাডি এই করো নাই আসলে। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাহলে এই বরাবর তিন কিপ কাজ করছে ফোর্স, তাহলে ওয়াই এক্সিস বরাবর সেটা কম্পোনেন্ট কত, এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট কত? বরাবর স্যার 3 cos মানে সরি স্যার 3 cos 0 স্যার। ওয়াই এক্সিস বরাবর ছিল 3 sin 0। আমি কি এভাবে করে বলছিলাম তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে? ভুল বলো নাই তোমরা, কিন্তু ল্যান্ডই বলতেছো। আমি কিন্তু একদম ইজি করে দিয়েছিলাম তোমাদের। আমি স্যার যে যে বরাবর পেন আছে আমি সেই বরাবরই থিটা। আমি হচ্ছে অলওয়েজ বলছি যে তোমরা, আমি কিন্তু শর্টকাট কিছু প্রসেস দেখাবো এবং শর্টকাট গুলো দেখানোর কিন্তু আমার রিজন আছে। তুমি মাত্র 3 কিপকে ভাগ করতে গেলে তুমি cos থিটা sin থিটা করে করতে পারো, কিন্তু যখন 3D তে যাবা তোমার একাধিক ফোর্স থাকবে, তখন চিন্তা করতে গেলে মাথা ঘুরে যাবে, তোমার কোনোদিনও পারবে না অ্যাঙ্গেল দিয়ে বের করতে। আমি তোমাদের কিন্তু অনেক শর্টকাট প্রসেস দেখাইছি, তাহলে দেখাইছি কেন এগুলো তোমাদেরকে? মানে তোমাদেরকে আমি যত পড়াচ্ছি তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তো আমি এফোর্ট না দিয়ে পড়াইতে পারতাম। তোমাদের এত ডিটেলস বোঝানোর তো আমার দরকার ছিল না। এত প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানোর তো আমার দরকার ছিল না। কাদের জন্য করাইছি আমি? এগুলো তৈরি করতে, এগুলো পড়াইতে আমাদের কি কষ্ট হয় না? কষ্ট করতে আমি রাজি আছি, কিন্তু কষ্ট কাদের জন্য করতেছি? তোমরাই যদি কোনো ফিডব্যাক না দাও আমি কষ্ট করে লাভটা কি? আমি তোমাদেরকে বারবার করে বলছি যে মেকানিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। আগের চ্যাপ্টারটা ক্লিয়ার না হলে পরের চ্যাপ্টার কি আমি আগের চ্যাপ্টারে সব জিনিস পড়াইতে পারবো নাকি? তাহলে আগের চ্যাপ্টারটা পড়াইলাম কেন আমি?
তোমরা একজনও স্টাডি করো নাই, আমি সিম্পলি বলি একজনে স্টাডি করো নাই যা পড়ায়। পিএল এর সময় পড়বা বলে রেখে দিছো, ফাইনাল পরীক্ষা যেভাবেই হোক না কেন তোমরা পরীক্ষা দিতে গিয়ে বুঝবা আর এসব কোয়েশ্চেন তো আর স্ট্রেট ফরওয়ার্ড হয় না, বুঝতে পারবা পরীক্ষা দিতে যাওয়ার সময় বুঝতে পারবা। দেখ তোমরা বুঝো না বুঝো আমার কিছু যায় আসে না, মানে আমি পুরো ফেড আপ হয়ে গেছি আসলে সত্যি কথা। আমি নিজেই হচ্ছে নিজের স্বাস্থ্যগত দিক থেকে চরমভাবে বিরক্ত লাগতেছে, আর তোমাদের মানে তোমাদের কারণে জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। আমি কেন করতেছি বুঝতেছি না আসলে। আমি বলছিলাম কোন ফোর্স যদি এক্স এক্সিস বরাবর থাকে তাহলে এক্স এক্সিস বরাবর ওইটার কম্পোনেন্ট হবে ফুল, অন্য দুই এক্সিস বরাবর জিরো, এগুলো বলে আসছে। ওয়াই এক্সিস বরাবর কোনো ফোর্স থাকলে তাহলে ওয়াই এক্সিস বরাবর সেটা কম্পোনেন্ট হবে ফুলটাই, অন্য দুই এক্সিস বরাবর জিরো। আর জেড এক্সিস বরাবর কোনো ফোর্স থাকলে সেই জেড এক্সিস বরাবর কম্পোনেন্ট হবে ফুল অংশ, আর ওয়াই এবং এক্স এক্সিস বরাবর হবে জিরো। যেমন এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স থাকলে সেটা যদি এক্স এক্সিস এর পজিটিভ দিকে যায় তাহলে পজিটিভ কম্পোনেন্ট হবে, আর এক্স এক্সিস এর নেগেটিভ হলে নেগেটিভ কম্পোনেন্ট হবে। আর বাকি দুই এক্সিস বরাবর জিরো, সেটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এই জিনিসগুলো লেখা আছে। আমি আমার মতো করে পড়াই যাচ্ছি, না বুঝলে তোমরা নিজেরাই বলবা, আমি আর ডিটেলস বুঝাবো না তোমার, না বুঝলে বললে তারপরে আমি ডিটেলস বুঝাবো। তারপরে হচ্ছে তারপরে আরেকটা জিনিস বলছিলাম, কোনো একটা ফোর্স যদি কোনো একটা প্লেনে থাকে, কোনো একটা এক্সিস বরাবর কাজ না করে যদি কোনো একটা প্লেনে থাকে, যেমন এক্স ওয়াই প্লেনে থাকলে এক্স ওয়াই প্লেন বরাবর ধরো এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, তাহলে এটার কম্পোনেন্ট হবে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর জেড এক্সিস বরাবর জিরো হবে। মানে যে প্লেনে থাকবে সেই প্লেনের দুইটা এক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে, বাকি এক্সিস বরাবর জিরো থাকবে, সেটাই লেখা হয়েছে। দেখি, ইফ এ ফোর্স ডাজ নট অ্যাক্ট অ্যালং দ্য ওয়ান অফ দ্য থ্রি এক্সিস, মানে তিনটা এক্সিসের কোনো একটা এক্সিস বরাবর এই কাজ করে নাই, বাট অ্যাক্টস অ্যাজ এ পার্টিকুলার মেজর প্লেন। যদি একটা মেজর প্লেনে কাজ করে, মেজর প্লেন মানে হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, যে কোনো একটা প্লেনে হইতে পারে, then the component of the force exist along the two axes by which the perpendicular measure plane forms, মানে যে পারপেন্ডিকুলার মেজর প্লেনে কাজ করতেছে সেই পারপেন্ডিকুলার মেজর প্লেনটা যে দুটো অ্যাক্সিস নিয়ে গঠিত সেই দুটো অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে, বাকি অ্যাক্সিস বরাবর জিরো হবে, বাট দ্য কম্পোনেন্ট অ্যালং দ্য আদার ওয়ান অ্যাক্সিস উইল বি দ্য জিরো, সেটাই লেখা হয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বরে আসি। 3 নম্বরে বলা হয়েছে কি, কোনো একটা অ্যাক্সিস বরাবরও কাজ করবে না, কোনো একটা প্লেন বরাবরও কাজ করবে না। তাহলে আমি ফার্স্টে 1 নাম্বার আর 2 নাম্বারের কন্ডিশনের এক্সাম্পল গুলো দেখি। এই 1 নাম্বার আর 2 নাম্বার কন্ডিশনে দেখো, এই ফোর্সটা কোন এক্সিস বরাবর কাজ করছে, এই ফোর্সটা ওয়াই জেড ওয়াই জেড, ওয়াই জেড কোন এক্সিস বরাবর জিজ্ঞেস করছে, নেগেটিভ এক্স। নেগেটিভ এক্স, এটা তো নেগেটিভ এক্সই হবে। এটা কিন্তু ওয়াই জেড এর সাথে পারপেন্ডিকুলার ভাবে পিছন দিকে কাজ করছে, ওয়াই জেড প্লেনে কাজ করে না। আকারটা একটু ভালো মতো বুঝো, এটা কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে তোমাদের। এটা কিন্তু ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে পিছনে চলে গেছে, তাহলে এটা কিন্তু এক্স এক্সিস বরাবর কাজ করছে, তাহলে এক্স এক্সিস বরাবর এটার কম্পোনেন্ট হবে মাইনাস 3 কিপ থাকলে 3 কিপ, 4 কিপ থাকলে 4 কিপ, 300 পাউন্ড থাকলে 300 পাউন্ড, আর ওয়াই এক্সিস বরাবর জিরো এবং জেড এক্সিস বরাবর জিরো। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের এক্সাম্পল দিচ্ছে। এবার আসছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে হচ্ছে একইভাবে ওয়াই এক্সিস বরাবর যদি পিছনের দিকে কাজ করে তাহলে এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর মাইনাস সামথিং, আর এক্স এবং জেড বরাবর জিরো, আর যদি জেড এক্সিস বরাবর নিচের দিকে কাজ করে তাহলে জেড এক্সিস বরাবর মাইনাস সামথিং, এক্স এবং ওয়াই তে জিরো। তারপরে হচ্ছে এটা কোন প্লেন, এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, আর এটা ওয়াই এক্স জেড, এক্স জেড এক্স জেড অথবা জেড এক্স একই কথা, আর এটা ওয়াই জেড, এটা ওয়াই ওয়াই জেড। তাহলে এই তিনটা প্লেনের মধ্যে যেমন ধরো এই ফোর্সটা কোন প্লেনে কাজ করছে, ওয়াই জেড। কালারিং দেখে বুঝতে পারবে, মানে এটা তো আসলে ভিজুয়ালাইজ করতে হবে তোমাদের। নীল কালারটা নীল প্লেনে আঁকা হয়েছে, এটা কিন্তু তোমার ওয়াই জেড প্লেনে কাজ করতেছে, তাহলে এটার কম্পোনেন্ট হবে ওয়াই এবং জেড। আর এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, তাহলে এটাতে এক্স এবং ওয়াই, আর এটা
এটাতে z এক্সপ্লেইনে কাজ করছে, এটাতে থাকবে x এবং z। ঠিক আছে, এবার আস্তে আস্তে এটা দেখো, এটাতে তিনটা plane। এটা একটা বক্স তৈরি করবে না? যদি একই এই তিনটা প্লেনেই একই, এটা অরিজিনের সাথে কানেক্টেড তিনটা প্লেন, এরপরে যদি এটা বক্স তৈরি করি, বক্সটা বুঝতেছো কিনা দেখ, বক্সটা বুঝছো? বক্সটা ক্লিয়ার কিনা দেখ। এটা প্যারালালি আরেকটা প্লেন বসানো। প্যারালালি প্লেন বসে বক্সটা কভার করা হয়েছে আর কি, মানে টোটাল 6টা তল দিয়ে কভার করা হয়েছে। এখন আমাকে বলো অরিজিন কোনটা এখানে? অরিজিন কোনটা? এটা জিরো। origin। আর এটা কি? এটা কি এই বরাবর যদি ফোর্স কাজ করে সেটা কোন প্লেনে কাজ করছে বলো দেখি? এই কর্নার থেকে এই কর্নার যদি যোগ করা হয়, কোন প্লেনে কাজ করছে এটা? এক্স ওয়াই। ভালো মতো দেখে বল। YZ। এটা কোনো মেজর প্লেনে কিন্তু কাজ করে না। এটা কিন্তু কোনো মেজর ওয়াইজেড হইতো যদি এই কর্নারের সাথে এই কর্নারটা যোগ করা হইতো, তাহলে ওয়াইজেড হইতো, যেটা এখানে অ্যাড করা হয়েছে এটা ওয়াইজেড। বুঝতে পারছো? জি স্যার। এই ফোর্সটা কিন্তু ওয়াইজেড প্লেনে নাই। আচ্ছা, সেটা যদি উপর থেকে প্রজেকশন নেওয়া হয়, মানে উপরে লাইট ধরলা, ছায়াটা কোন দিকে পড়বে বলো দেখি এই ফোর্সের? উপরে যদি লাইট ধরা হয় এটা ছায়াটা কোন দিকে পড়বে? আরেকবার বলুন, বুঝলাম। উপরে যদি লাইট ধরা হয় তাহলে ফোর্সের ছায়াটা কোন দিকে পড়বে বা প্রজেকশনটা কোন দিকে পড়বে? তোমরা প্রজেকশন পড়ে আসছো না? প্রজেকশন আমাকে বুঝাইতে হবে কেন? স্যার 1 2 তে এসে স্যার এক্স ওয়াই প্লেনে স্যার বলুন। এক্স ওয়াই প্লেনে পড়বে অবশ্যই। তাহলে এক্স ওয়াই প্লেনে কোনখান থেকে কত দূর যাবে? স্যার ওই যে ছায়ার ডিসটেন্স এখান থেকে কোনখানে? বস্তুটা এখান থেকে কত দূর? স্যার এই ডান কোণা বরাবর, মানে বস্তুটার লেন্থ যত। এইভাবে যাবে। তাহলে এটাকে আসলে কম্পোনেন্টে ভাগ করলে এই বরাবর যাবে একটা ফোর্স আর এই বরাবর যাবে একটা force। দেখো কম্পোনেন্টে ভাগ করার পরে দুইটা কম্পোনেন্টেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা আসলে কোনো একটা মেজর প্লেন বরাবর কাজ করে নাই। তো মেজর প্লেন বরাবর কাজ না করলে সেটাকে কম্পোনেন্টে ভাগ করলে তিনটা এক্সিস বরাবর এই কম্পোনেন্ট পাবা। যেমন দেখো এটাকে ভাগ করার পরে কোন এক্সিস বরাবর কম্পোনেন্ট পাইলা? এটা কোন এক্সিস বরাবর? এটা জেড এক্সিস। জেড এক্সিস বরাবর। আর এইটা কোন এক্সিস বরাবর? এটা কোনো মেজর এক্সিস না। এটা কোনো মেজর এক্সিস না। কোন প্লেন বরাবর? এক্স ওয়াই প্লেন বরাবর। তা এক্স ওয়াই আগে তো ঝেটে ছিল, এক্স ওয়াই প্লেনে থাকলে আর কি কি আসবে 2 নাম্বার কন্ডিশনের মতো করে? এক্স ওয়াই প্লেনে থাকলে এক্স বরাবর কম্পোনেন্ট, ওয়াই বরাবর কম্পোনেন্ট আসবে না? জি স্যার আসবে। তাহলে আলটিমেটলি দেখো তিনটা এক্সিস বরাবর এই কম্পোনেন্ট চলে আসবে। এই 3 নাম্বার কন্ডিশনটা একটু ভালো মতো বুঝবা, বারবার করে ভিডিওটা দেখবা। 3 নাম্বার কন্ডিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল এক্সাম। 3 নাম্বার কন্ডিশন থেকে অঙ্ক থাকবে, থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। থাকবে তার বলতে পারতেছি না আমি, থাকার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, এখন আমরা দেখি, দেখো এই দেখো ওই এবার হচ্ছে ব্লকগুলোকে যদি ট্রান্সপারেন্ট করে দেখি আমি, তাহলে এইভাবে আসতেছে এবং এই ফোর্সটার প্রজেকশন এই বরাবর আসতেছে এবং এটার কারণে তোমার এক্স ওয়াই দুইটাই পাবা, আর এটার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটার জন্য জেড কোঅর্ডিনেটটাও পাবা। আলটিমেটলি তিনটাই পাবা। ঠিক আছে, অথবা তোমরা চাইলে একটু অন্যভাবে চিন্তা করতে পারো, আমি তোমাদের আরেকটু ইজি করে দিই। তোমার এইখান থেকে এইখানে আসতে হবে, কিন্তু কোনাকুনি ভাবে আসতে পারবে না, মেজর এক্সিস গুলো ধরে ধরে আসতে হবে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে তুমি বলো? মেজর এক্সিস গুলো গুনে গুনে আসতে হবে। প্রথমে ওয়াই এক্সিস বরাবর যাব, তারপর এক্স ওয়াই এক্সিস এক্সিস বরাবর বরাবর আসবো। কত দূর, কোনখান থেকে কত দূর? তার যতদূর বস্তুর লেন্থ। আচ্ছা এত দূর আসলা, তারপরে তারপর স্যার আবার স্যার বস্তুর লেন্থ বরাবর এক্স এক্সিস। এক্স এক্সিস এক্স বরাবর ডিসটেন্স যাবে, যাব।
এক্স অ্যাক্সিস বরাবর গেলে এদিকে, তাহলে ওয়াইও গেছো, এক্সও গেছো, তারপরে জেড যাবে। জেড বরাবর। তাহলে আলটিমেটলি 3টা অ্যাক্সিস বরাবর ধরেই তোমাকে যাইতে হচ্ছে, আমি এটাই বুঝাইতে চাচ্ছি। তোমরা চাইলে এইভাবে না গিয়ে অন্যভাবেও যাইতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তুমি ধরো ফার্স্টে এত দূর গেলা জেড অ্যাক্সিস, তারপরে ওয়াই অ্যাক্সিস, তারপরে এক্স অ্যাক্সিস, এভাবেও যাইতে পারো। মানে এক্স ওয়াই জেড এর কম্বিনেশন লাগবেই, নাহলে তুমি ওই পজিশনে যাইতে পারবা না, মেথড অ্যাক্সিস ধরে ধরে। তো সেটাই আসলে বোঝানো হয়। যেমন এই অঙ্কটা, আমাদের কি টাইম আছে আর? ওকে, টাইম আছে, আমি এই অঙ্কটা একটু বুঝাই দেওয়ার ট্রাই করি। এই অঙ্কটা একটু বুঝার ট্রাই করে, এটা একটু ভিজুয়ালাইজ করতে হবে তোমাদের। আমি বারবার করে ভিজুয়ালাইজ করার উপর গুরুত্ব দিচ্ছি। চিত্রটা দেখে তোমাকে ফার্স্টে বুঝতে হবে, সিনারিওটা চোখের সামনে ভাসতে হবে, তারপরে চোখের সামনে যে চিত্রটা ভাসতেছে বা যে সিনারিওটা ভাসতেছে সেটা চিন্তা করে অঙ্ক করতে হবে। তোমরা ফিগার দেখে অঙ্ক করলে কিন্তু হবে না। 3D এর অঙ্কগুলোতে ওই ভিজুয়ালাইজিং পাওয়ারটা লাগবে তোমাদের। ভিজুয়ালাইজিং পাওয়ারটা না থাকলে তুমি 3D এর অঙ্ক করতে পারবা না। তাহলে দেখো, এখানে বলা হয়েছে কি, একটা স্ট্রাকচার মেড অফ 2 টিম্বার, বুম টিম্বার ইউজ করা হয়েছে, এবং টিম্বার গুলো হচ্ছে এ বি এবং এসি। যেমন এখানে এ থেকে বি পর্যন্ত একটা বুম টিম্বার মানে কাঠের মেম্বার, এ থেকে সি পর্যন্ত একটা কাঠের মেম্বার। সেটা কিভাবে রাখা হয়েছে আমি বলি একটু করে। ধরো এটা একটা দেয়াল, দেয়াল আমাদের সামনেই আছে। দেয়াল থেকে একটা কাঠের মেম্বার আমাদের সামনের দিকে বাঁকাভাবে ধরা হয়েছে, এইভাবে কর। এটা কিন্তু নিচের দিকে নামছে বলে মনে হচ্ছে না, এটা কিন্তু আসলে নিচের দিকে নামে নাই। এটা হচ্ছে কিভাবে বলা যায়, এটা হচ্ছে, আমি যদি একটু বাঁকাভাবে দেখাই, দেওয়াল থেকে আমার দিকে। দেয়াল থেকে আমাদের দিকে। যেমন এটা যদি দেয়াল হয়, এটা এইভাবে করে আছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি না, এই অ্যাঙ্গেলটা একটু কম 90 ডিগ্রি থেকে, কিন্তু এটা কিন্তু হরাইজন্টাল ভাবে আছে। এটাও কিন্তু হরাইজন্টাল ভাবেই আছে, মানে একটা হরাইজন্টাল প্লেনেই আছে। একইভাবে এই পাশ থেকেও একটা টিম্বার এসে এটাতে কানেক্ট হয়েছে। তাহলে এই দুই পাশ থেকে দুইটা টিম্বার এসে কানেক্ট হয়েছে, কিন্তু এই দুইটা টিম্বার কিন্তু দুই পাশে হিঞ্জ জয়েন্ট দিয়ে আটকানো বা পিন জয়েন্ট দিয়ে আটকানো, সবগুলো পিন সাপোর্ট দিয়ে আটকানো এখানে দেয়ালেও। তাহলে কি হয়, এটা নিচের দিকে রোটেট করে পড়ে যাবে না? এখানেও আটকানো, এখানেও আটকানো, এখানেও আটকানো, কিন্তু হবে কি, এই ট্রায়াঙ্গেলটা এইভাবে ঘুরে নিচের দিকে পড়ে যাবে না সেলফ ওয়েটের কারণে? কারণ এখানে তো জি স্যার। আটকানো মানে কিন্তু রোটেট করতে পারে মতো আটকানো, রোটেট করতে পারে মানে হিঞ্জ জয়েন্টে কিন্তু রোটেশন অ্যালাউ করা হয়। এটা কিন্তু বিম পড়ানোর সময় আমি বলে আসছি। তাহলে ইজিলি রোটেট করে নিচের দিকে পড়ে যাবে। তাহলে না পড়ার জন্য কি করা হচ্ছে, এখান থেকে একটা দড়ি দিয়ে আবার এখানে আটকায় দেওয়া, এই দেখো কেবল দিয়ে আটকায় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে দেয়াল, বি সি জি এফ হচ্ছে একটা দেয়ালের ফ্রেম। দেয়ালের ফ্রেমের মধ্যে বি পয়েন্ট থেকে একটা টিম্বার, সি পয়েন্ট থেকে একটা টিম্বার আসছে, এই বি পয়েন্ট থেকে একটা টিম্বার এবং সি পয়েন্ট থেকে একটা টিম্বার আসছে, যেটা এ পয়েন্টে কানেক্টেড হয়েছে। তারপরে হচ্ছে এ পয়েন্টটা যাতে নিচের দিকে বা ঘুরে পড়ে না যায়, সেহেতু এ পয়েন্টে একটা কেবল দিয়ে বা দড়ি দিয়ে এই পয়েন্টে আটকায় রাখা হবে। সিস্টেমটা বুঝছো কিনা দেখ। এবং এইটা দেয়ালের উপর যদি একটা পারপেন্ডিকুলার লাইন টানি, সেটা হবে এডি লাইন। এটা হচ্ছে ইমাজিনারি লাইন, এটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে। অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকে এটা, অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া না থাকলে তোমাদের থেকে একে করতে হবে। আর হচ্ছে এই এত দূরেই গেছে, ঠিক আছে। এইবার হচ্ছে আমাকে বলা দেখি এখানে কোন কোন জায়গায় ফোর্স কাজ করবে এবং কোন কোন জায়গায় গিভেন ফোর্স আছে। কোয়েশ্চেনটার ডিটেইলস আমি পরে যাচ্ছি। ফিগার দেখে আমাকে বলো এখানে এবি মেম্বার এবং বিসি মেম্বারের সেলফ ওয়েট আছে কিনা। কোয়েশ্চেনটাতেই লেখা আছে এবি মেম্বার এবং বিসি মেম্বারের সেলফ ওয়েটটা নেগলেক্ট করার কথা। আর যদি নেগলেক্ট করার কথা বলে না দেয়া থাকে, সেলফ ওয়েট দেয়া না থাকলেই কিন্তু আমরা ধরে নিব আসলে ওয়েটলেস। যদি কোয়েশ্চেনে সেলফ ওয়েট দেয়া না থাকে তাইলেই ধরে নিব এবি মেম্বার এবং বিসি মেম্বারটা ওয়েটলেস। তাহলে আমাকে বলো এবি মেম্বার এবং বিসি মেম্বার কোন ধরনের মেম্বার যদি ওয়েটলেস হয়? Two force member. টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বারে ফোর্স কোন বরাবর কাজ করে?
কোন বরাবর? স্যার বস্তুর লেন্থ বরাবর। লাইন বরাবর কাজ করে, তাহলে এখানে ফোর্স কাজ করবে এবি বরাবর, ফোর্স কাজ করবে একটা, যেহেতু টু ফোর্স মেম্বার। ফোর্সের ডিরেকশনটা আমি দিচ্ছি না। আরেকটা হচ্ছে এসি বরাবর ফোর্স কাজ করবে একটা। তারপরে হচ্ছে এই যেহেতু কেবল, কেবলে তো অলওয়েজ টেনশনে কাজ করবে, এবং একমাত্র ফ্লেক্সিবল কর্ডে ছাড়া কেবলের আর সব জায়গায় আমরা ওয়েটলেস হিসেবে অ্যাজিউম করি, ফ্লেক্সিবল কর্ডেই কিন্তু কেবলের ওয়েট থাকে। তাহলে এই বরাবর একটা ফোর্স কাজ করবে। আর হচ্ছে 1500 পাউন্ড একটা ফোর্স গিভেন আছে। এই 4টা ফোর্স কোন পয়েন্টে, কোন কি একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করতেছে? কোন কি নির্দিষ্ট পয়েন্টে কাজ করতেছে এই 4টা ফোর্সেই? A, B, C আর E পয়েন্টে। এবি, সি আর ই পয়েন্টে? আমি একটা নির্দিষ্ট পয়েন্টের কথা এ পয়েন্টে। স্যার একটা point একটা কমন পয়েন্ট বের করতে হবে। যদি এই পয়েন্ট। পারো তাহলে করা যাবে, আর নাইলে অন্য প্রসেসে করতে হবে। যেমন এটার প্রসেস হচ্ছে সবগুলো এ পয়েন্টে মিট করতেছে, তাহলে এ পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে অঙ্কটা করতে হবে। আর তোমাদের মনে আছে কিনা জানি না, টু ফোর্স মেম্বার হইলে আসলে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়, সেজন্য কিন্তু আমরা জয়েন্টে রাখতেছি। কোন জয়েন্টের, যে জয়েন্টে ফোর্স কাজ করতেছে সেভাবে চিন্তা করলেও পারে। কিন্তু তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, সবগুলো ফোর্সেই কিন্তু একই পয়েন্টে মিট হচ্ছে কিনা একবার চেক করে নিবা। তাহলে কি সবগুলো ফোর্সেই কনকারেন্ট নাকি নন কনকারেন্ট? concurrent। বলো দেখি, কনকারেন্ট নাকি নন কনকারেন্ট? কনকারেন্ট। Concurrent, স্যার। কনকারেন্ট। একই Concurrent, একই প্লেনে কাজ করছে সবগুলো ফোর্স? স্যার। কোপ্লেনার নাকি নন কোপ্লেনার? Complements। কোপ্লেনার, তাই না? না স্যার, সব প্লেনে তো কাজ করেনি স্যার। নন স্যার কোপ্লেনার, নন কোপ্ল্যানার। চ্যাপ্টারের কোপ্লেনার। নামেই তো নন কোপ্লেনার, তাহলে কোপ্লেনার আসবে কোত্থেকে? তাহলে হচ্ছে নন কোপ্লেনার কিন্তু কনকারেন্ট। তাহলে নন কোপ্লেনার কনকারেন্ট হইলে কোন কন্ডিশনে পড়ছে? 1 নাম্বার। নন কোপ্লেনার কনকারেন্ট হইলে Second, এই দেখো, নন কনকারেন্ট, সরি কনকারেন্ট নন কোপ্লেনার, এটা তো পড়ছে। কনকারেন্ট কিন্তু একই পয়েন্টে মিট করতেছিল সবগুলো, কিন্তু একই প্লেনে নাই। তাহলে এই তিনটা ইকুয়েশন ইউজ করতে হবে, সামেশন এফএক্স, সামেশন এফওয়াই, সামেশন এফজেড। এই তিনটা ইকুয়েশন ইউজ করতে হবে আমাদের। তাহলে এই তিনটাই আমরা ইকুয়েশন ইউজ করব। এই তিনটা ইকুয়েশন ইউজ করতে গেলে ফার্স্টে এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো এ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে তুমি সরাসরি আঁকলে অনেক জিনিস না বুঝতে পারো, সেজন্য আমি একটু লেন্দি করে আঁকছি। দেখো এই পাশ বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা পয়েন্টেড ফ্রি বডি ডায়াগ্রামে আমি টেনশন এজিউম করছি নাকি কম্প্রেশন এজিউম করছি? স্যার সাউন্ডের তো সমস্যা হচ্ছে স্যার। স্যার, getting, হ্যালো, এখন ঠিক আছে, আমি একটু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে আমি যে এফ বিটা প্রোভাইড করছি, মানে এবি টিম্বারে যে ফোর্সটা কাজ করবে চিন্তা করতেছে, সেটা কি টেনশন এজিউম করছি নাকি কম্প্রেশন এজিউম করছি? ফ্রি বডি ডায়াগ্রাম দেখে কি বুঝতেছো? টেনশন। টেনশন এজিউম করছি। এফ এসিটা কি টেনশন এজিউম করছি নাকি কম্প্রেশন এজিউম করছি? টেনশন। টেনশন। আর কেবল বরাবর যে ফোর্সটা আছে সেটা তো অবশ্যই টেনশন হবে, সেটাকে টি দিয়ে প্রকাশ করছে, মানে টি এ। তুমি চাইলে এফ ও দিতে পারো, তবে মনে রাখতে হবে এফ এর ভ্যালুটা অবশ্যই টেনশন আসবে, কম্প্রেশন কোনোদিনও আসবে না। আচ্ছা, আমি টি দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে দেখো এখানে আমাদের এক্সিস সিস্টেম গিভেন ছিল কোয়েশ্চেনে। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, আর এটা পারপেন্ডিকুলারটা হচ্ছে আমাদের জেড এক্সিস। তাহলে এই এবি ফোর্সটা বা এবি মেম্বারটা কোন প্লেনে আছে বলো দেখি? স্যার এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই এ কম্পোনেন্ট থাকবে সেটা। আর এসি টিম্বারটা কোন প্লেনে?
তো এটা x মাইনাস y প্লেনে। মানে এক্স ওয়াই প্লেনে আর কি, সেটা কথা। তো এক্স এক্সিস This বরাবর x পজিটিভ হবে বা নেগেটিভ হবে, ওয়াই এক্সিস বরাবর পজিটিভ হবে বা নেগেটিভ হবে, সেটা আস্তে আস্তে পরের কথা। আর এই যে কেবলটা, সেটার ফোর্সটা কোন প্লেনে নাকি কোন এক্সিস, কোন বরাবর বলো দেখি। ই ZX এর এক্সিস বুঝি নাই, আবার বলবা? তোমরা কোনো জিনিস বলতে ভয় পাও কেন আমি বুঝি না। ZX অবশ্যই plane অবশ্যই জেড এক্সপ্লেইনে, অবশ্যই জেড এক্সপ্লেইনে। তাহলে এবি হচ্ছে এক্স ওয়াই প্লেনে, This- এসইও এক্স ওয়াই প্লেনে, এই হচ্ছে জেড এক্স প্লেনে অথবা এক্স জেড প্লেনে। তাহলে তিনটা ফোর্সেই আমাদের বের হয়ে গেল। বাকি একটা ফোর্স আছে গিভেন ফোর্স 1500 পাউন্ড। 1500 পাউন্ড কোন দিকে কাজ করছে? কোন প্লেনে? নাকি কোন এক্সিসে? নাকি কোনোটাতেই না? so মাইনাস zx is বরাবর। মানে এক্স জেড এক্সিস বরাবর, সোজা কথা। তাহলে ফুল কম্পোনেন্ট থাকবে জেড বরাবর, বাকি দুই এক্সিস বরাবর 0 হবে। এখন আমাকে কোয়েশ্চেনটা একটু করি আমি। কোয়েশ্চেনটা পড়তে হবে এখন আমার, নাহলে বুঝবো না। এবি টিম্বার এবং মাইনাস z x is বরাবর। মাইনাস জেড তো বললাম, তোমরা অনেক পরে শুনতেছো, নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছো। দ্য কেবল এই হোল্ডস দ্য টিম্বার, কেবল এইটাই হচ্ছে টিম্বার গুলোকে ধরে আছে, নাহলে টিম্বার গুলো পরে যাইতো, সেটাই বলছে। এই টিম্বারটা, সরি, এই কেবলটা টিম্বার গুলোকে ধরে আছে ইন দা হরাইজন্টাল প্লেন। এটা কিন্তু হরাইজন্টাল প্লেনে আছে, এটা কিন্তু ইনক্লাইন ভাবে নাই। সাপোর্টস এ ভার্টিক্যাল লোড, যেটা একটা ভার্টিক্যাল লোড 1500 পাউন্ডকে সাপোর্ট করতেছে। দ্য টিম দ্য লাইন বিসি, দ্য লাইন বিসিটা ইন্টারসেক্ট করছে দ্য হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনে সরি ভার্টিক্যাল প্লেনের সাথে বিসিজিএফ এর সাথে বিসিটা কোইনসাইড করছে হরাইজন্টাল প্লেনটা। ডিটারমাইন দ্য ফোর্স অফ দ্য টিম্বার এবি এবং এসিতে বের করতে বলছে ফোর্স কত কাজ করবে, এবং টেনশন অফ দ্য কেবল এই কেবলে টেনশন কত কাজ করবে। গিভেন হচ্ছে এবি এর ভ্যালু দিয়ে আছে, এসি এর ভ্যালু দিয়ে আছে, এডি এর ভ্যালু দিয়ে আছে, ডিই এর ভ্যালু দিয়ে আছে। তাহলে আমি যদি ভ্যালুগুলো এখানে লিখি, তাহলে আমাকে বলো দেখি, এবি এর ভ্যালু হচ্ছে 12 ফিট, আর এসি এর ভ্যালু হচ্ছে কত? 15 ফিট, আর এডি এর ভ্যালু হচ্ছে 8 ফিট, আর ডিই এর ভ্যালু হচ্ছে 10 ফিট। ঠিক আছে, এই ভ্যালুগুলো লিখলাম। তাহলে এবি মেম্বারের ফোর্সটা কোন প্লেনে ছিল? xy প্লেন। এক্স ওয়াই প্লেনে। ধরো এ থেকে আমি টেনশন এজিউম করছিলাম, সেটা ছিল এই বরাবর এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে কাজ করলে এক্স বরাবর কত এবং ওয়াই বরাবর কত, সেটা বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? এক্স বা ওয়াই এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে হবে না? কম্পোনেন্টে ভাগ করতে গেলে তো অ্যাঙ্গেলটা বের করতে হবে, যেহেতু কোনো এক্সিস বরাবর কাজ করে না। এক্সিস বরাবর কাজ করলে কিন্তু আমাদের অ্যাঙ্গেল লাগতো না, কিন্তু এটা এক্সিস বরাবর কাজ করে না, প্লেনে কাজ করতেছে। তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, কিভাবে বের করবো বলো দেখি? এটাকে যদি আলফা দিয়ে এক্সপ্রেস করি আমি, কেউ বলতে পারবা? cos থিটা দিয়ে বের করা যাবে। অবশ্যই cos থিটা দিয়ে বের করা যাবে। cos আলফা ইজ ইকুয়াল টু কত হবে? cos আলফা ইজ ইকুয়াল টু 8/12। 8/12, অবশ্যই 8/12। আর সেখান থেকে আলফার ভ্যালু বের হয়ে যাবে। একইভাবে যদি এই বিটাটা বের করতে চাও, এটা যদি বিটা অ্যাঙ্গেল হয়, কারণ এসইও কিন্তু এক্স ওয়াই প্লেনে, অতএব এক্স এর সাথে অথবা ওয়াই এর সাথে অ্যাঙ্গেল লাগবে। এটা বের করতে চাইলে কি করবা? কোনটা স্যার? বিটা বিটা এটা Yeah. কিন্তু হরাইজন্টাল প্লেনে আছে, কিন্তু ভার্টিক্যাল প্লেনে। এই অ্যাঙ্গেল দুটাই কিন্তু হরাইজন্টাল প্লেনে, মানে এক্স ওয়াই প্লেনে। বিটার ভ্যালু কিভাবে বের করবা? এটার জন্য কোন ট্রায়াঙ্গেলটা নিবা বলো? বিটা অ্যাঙ্গেল বের করার জন্য কোন ট্রায়াঙ্গেলটা নিবা? ADC অবশ্যই ADC এডিসি, অবশ্যই এডিসি। তাহলে এডিসি এ 90 ডিগ্রি কোনটা? কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি?
ডি। কোন ডি? ডি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সেই হিসেবে বলো কোনটা কি হচ্ছে। কিসের কিসের ভ্যালু জানো? ভূমির ভ্যালু জানো আর অতিভুজের ভ্যালু জানো, তাহলে কস ধরে করলেই হচ্ছে। এটা বলতে এতক্ষণ গেলে তোমাদের কত 8/50, তাহলে সেখান থেকে বিটা বের হয়ে যায়। এরপরে আসো আমি যদি একটু ইয়ে করে বলি, এরপরে আমি চাচ্ছি ধরো এই ভ্যালুটা বের করতে, এইটা এটা কোন প্লেনে অ্যাঙ্গেলটা? এক্স জেড প্লেন। জেড এক্স। তাহলে এক্স এর সাথে অ্যাঙ্গেল বের করতে হবে অথবা জেড এর সাথে অ্যাঙ্গেল বের করতে হবে। আমি এক্স এর সাথেই বের করতেছি। এক্স এর সাথে করলে কত, কিভাবে করব, কি কি জানো? 90 ডিগ্রি হচ্ছে এই বের করব 90 ডিগ্রি হচ্ছে এটা। পিথাগোরাসের সূত্র দিয়ে। কেন এই বের করতে হবে কেন? তুমি cos θ sin θ ইউজ না করে tan θ ইউজ করলেই তো হয়, লম্ব আর ভূমিতে জানো। মানে লেন্দি করে তো লাভ নাই, তুমি করতে পারবা কিন্তু ওইভাবে করে লাভ নাই আর কি। তাহলে এটাকে যদি আমি গামা দিয়ে এক্সপ্রেস করি তাহলে tan গামা ইজ ইকুয়াল টু হবে tan বাই। বুঝতে পারছো? লম্ব বাই ভূমি, সেখান থেকে আলফা বিটা এবং গামার ভ্যালু পেয়ে যাবো। এখন একটু জিনিস দেখো, ভালো মতো খেয়াল করো, এখানে পরীক্ষায় অনেক সময় তোমাদের বইতে দেখবা এই এটার ভ্যালু দেয়া নাই, 12 এর ভ্যালু দেয়া নাই, এটার ভ্যালু দেয়া, এটার ভ্যালু 10 দেয়া আছে। তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে তুমি যে cos আলফা ইউজ করছিলে cos আলফা ইউজ করতে পারবে না, তোমার কি ইউজ করতে হবে তখন যদি এই ভ্যালুটা দেয়া না থাকে? tan আলফা। tan আলফা ইউজ করতে হবে। অথবা তুমি অন্য কাজ করতে পারো, তুমি লম্ব জানো ভূমি জানো অতিভুজটা বের করে নিয়ে তারপরে cos আলফা ইউজ করতে পারো। এত লেন্দি করে তো লাভ নাই। বুঝতে পারো নাই কি বুঝাইতে যাচ্ছে? অতএব কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেই হিসেবে তোমাকে সাইন ইউজ করতে হবে নাকি কস ইউজ করতে হবে নাকি ট্যান ইউজ করতে হবে, সেটা বুঝে সেই হিসেবে করবে। আচ্ছা, এই তিনটা অ্যাঙ্গেলেই আমাদের বের হয়ে গেল। তাহলে এই তিনটা ফোর্সের অ্যাঙ্গেল কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, কিভাবে বের করতে হবে জানা হয়ে গেছে। আর এটা তো জ্যাট অ্যাক্সিস বরাবর এই কাজ করতেছে, সেটা তো অ্যাঙ্গেল লাগবে না, অ্যাক্সিস বরাবর কাজ করলে কিন্তু অ্যাঙ্গেল লাগে না। তাহলে এই দেখো আলফা বিটা গামার ভ্যালুটা এখানে বের করে দেখাইছে, যেভাবে বললাম ঠিক একইভাবে। বুঝতে পারছো? এরপরে আসো, এখানে যে এফ এ বির কম্পোনেন্ট আছে, এফ এ বির কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ নাকি নেগেটিভ বলো দেখি। এফ এ বির কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ নাকি নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ নাকি নেগেটিভ? এফ এ বি এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ। এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ। তাহলে এফ এ বি এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ। আচ্ছা, তারপরে এফ এস সি বলো দেখি। এফ এস সি x বরাবর নেগেটিভ, y অ্যাক্সিস বরাবর নেগেটিভ। এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ। আর টি এ ই বলো দেখি। টি এ ই বলো। টি এ ই এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ আর জেড এক্সিস বরাবর পজিটিভ। ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নাই, জেড অ্যাক্সিস বরাবর নেগেটিভ পজিটিভ পজিটিভ। পজিটিভ। আর এফ এ বি তে জেড অ্যাক্সিস বরাবর নাই, এফ বি সি তে জেড অ্যাক্সিস বরাবর নাই। কারণ এক্স ওয়াই প্লেনে হইলে এক্স আর ওয়াই তে থাকবে জেড এ 0, এফ এস সি তেও এক্স ওয়াই প্লেনে এক্স এ থাকবে ওয়াই এ থাকবে জেড এ 0। আর টি এ টা হচ্ছে
কোথায় কোথায় আছে? ঝ্যাটে এবং এক্সে থাকবে, ওয়াইতে 0, কারণ ঝ্যাট এক্স প্লেনে আছে। আর আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে 1500 পাউন্ড। 1500 পাউন্ডটা কোথায় যাবে? এক্স অ্যাক্সিস বরাবর 0, ওয়াই অ্যাক্সিস বরাবর 0, জেড অ্যাক্সিস বরাবর মাইনাস। Z axis Negative. বরাবর নেগেটিভে। নেগেটিভ জেড এক্স। মাইনাস আছে, সেটাই বললাম। তো তোমরা চাইলে এটা টেবিল আকারেও করতে পারো, অথবা এইভাবেও করতে পারো। টেবিল আকারে করাটা মনে হয় তোমাদের জন্য ইজি হবে। তো টেবিল আকারে করলে দেখো, এখানে এফ এবিটা মাইনাস হবে, এক্স এর সাথে অ্যাঙ্গেল হবে এফ এবি কস আলফা। এই দেখো মাইনাস এফ এবি কস আলফা আসছে, কারণ এক্স এক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা। তাহলে ওয়াই এক্সিস বরাবর সেটা কত হবে? সাইন আলফা। এখন সেই জিনিসটাকে আমি টেবিল আকারে তোমাদের একটু দেখাই দিব। জি স্যার, একটু স্যার দেখাই দিলে স্যার ভালো। দেখাই দিলে আমার আসলে আরো একটা অঙ্ক দেখানো উচিত এই চ্যাপ্টারে, তারপরে ফিকশন বাকি আছে আমার। আমার ক্লাস পাবো কয়টা? স্যার হ্যাঁ, একটা। একটা পাবো ফিকশন। আচ্ছা স্যার দেখি, 30 তারিখে যদি বন্ধ না থাকে তাহলে 30 তারিখে একটা। 30 তারিখ যদি বন্ধ থাকে তাহলে পাবো না, তাহলে তো না, সমস্যা। 30 তারিখ বন্ধ না থাকলে পাবো না স্যার। আমার সিলেবাসে তো একটা চ্যাপ্টারেই বাকি পুরো এখন। স্যার আমরা সামনের সপ্তাহে আপনাকে এক্সট্রা ক্লাস দিতে চাইছিলাম স্যার, কিন্তু আপনি তো অসুস্থ স্যার। আচ্ছা দেখি, তোমাদের তো একটার পরে তো ক্লাস নাই মনে হয়, আজকে একটু টাইম দিতে। না স্যার, একটার পরে ক্লাস নাই। আমি জি স্যার, জি স্যার, জি এটা স্যার। বুঝাই দেওয়ার পরে আরেকটা অঙ্ক করাইতে চাচ্ছি। এটা বুঝাই দেওয়ার পরে আরেকটা অঙ্ক জি স্যার করাবো। করেন, সমস্যা নেই। তোমাদের প্রবলেম থাকলে বলতে পারো। আমি এটা একটু টেবিল না আকারে স্যার, করাইতে সমস্যা নেই। চাচ্ছি। টেবিল আকারে করাইতে গেলে আমার তো কিভাবে করাবো, ঝামেলা আছে তার। স্যার বৃহস্পতিবার কি স্যার আপনি ফাঁকা আছেন? স্যার বৃহস্পতিবার আমাদের 10:30টার পরে শুধুমাত্র 3টার সময় আমাদের একটা ল্যাব আছে, এক্সাম আছে ক্যাডের। যদি আপনি পরীক্ষা নিতে চান, মানে ক্লাস নিতে চান স্যার, সন্ধ্যাও নিতে পারি বা 12টার বৃহস্পতিবার পরে আমি নিতে ফাঁকা পারি, আছি, বৃহস্পতিবার আমি 10:30টার বা পর। 10:30টার পরে, যে কোনো টাইম। বৃহস্পতি আমাদের ল্যাব আছে, যদিও ল্যাব জেনারেলি তো আসলে শেষ হয়ে গেছে, তো ল্যাবের এখন ক্লাসে তেমন থাকা লাগছে না আর কি, তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাচ্ছে। সরি, আমি চাচ্ছি লেখাগুলো মুছে ওখানে টেবিল আকারে দেখাইতে আর কি, সেজন্যই এত কিছু করতেছি। আচ্ছা দেখি, আমি টেবিল আকারে এখানে করতেছি, দেখো না বুঝলে বইলো তোমরা। আমি টেবিল করলাম, একটু বাঁকা হচ্ছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবরের কম্পোনেন্ট। আমি শর্টকাটে করতেছি, কিন্তু তোমরা একটু ডিটেলস লিখবা। মানে এক্স কম্পোনেন্ট ইউনিট সহ থাকবে, ওয়াই কম্পোনেন্ট ইউনিট সহ থাকবে, জেড কম্পোনেন্ট ইউনিট সহ থাকবে। আর এখানে হচ্ছে ফোর্সফুল, তাহলে ফোর্সের ইউনিট আমাদের জন্য আছে এখানে পাউন্ডে। তাহলে ফার্স্ট হচ্ছে এফ এবি। এফ এবির ক্ষেত্রে কম্পোনেন্ট কত? এক্স বরাবর মাইনাস, ওয়াই বরাবর প্লাস, জেড বরাবর X 0। axis বরাবর নেগেটিভ, y axis এফ এস সি হচ্ছে মাইনাস মাইনাস 0, আর এফ অফ বা টি অফ এ হচ্ছে মাইনাস 0 প্লাস, ঠিক আছে। আর 1500 পাউন্ড হচ্ছে 0 0 মাইনাস, ঠিক আছে, 0 0 মাইনাস। মাইনাস কত এটা? মাইনাস 1500 হইতো, পুরা ভ্যালুটাই চলে যাবে। এখন হচ্ছে এফ এবি তে এক্স অ্যাক্সিস বরাবর যে মাইনাস, তাহলে এবি এর অ্যাঙ্গেলটা কত? এক্স এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এক্স বরাবর কস হবে। তাহলে এফ এবি কস আলফা। কস আলফার ভ্যালু কিন্তু জানি, তুমি চাইলে আলফার ভ্যালু সরাসরি বসাই দিতে পারো এখানে, 48.19। আমি আলফাই লিখতেছি,
আর তাহলে এখানে হবে এফ এ বি সাইন আলফা, একটাতে কস আলফা হইলে একটাতে সাইন আলফা হবে, আর এটাতে হবে এফ এস সি কস আলফা কস বিটা, সরি এটা কিন্তু বিটা, অ্যাসিডটা বিটা, আর এটা হবে এফ এস সি সাইন বিটা, আর এটাতে হবে টি ই কস গামা, সরি কস গামা, আর এটাতে হবে টি ই সাইন গামা। যেটা জিরো সেখানে তো হবে না, অন্যটাতে হবে। তাহলে এখানে জানো না কি, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন এফ জেড ইকুয়াল টু জিরো, তিনটা ইকুয়েশন জানো না কি কি? যদি এক্স এক্সিস বরাবর সবগুলো যোগ করে জিরো লিখো তাহলে জানো না কি লিঙ্কবারের ফোর্স সূত্র কি কি সেটাই বলতেছে। এফ এবি, এফ এবি জানি না, এফ বিসি জানি, এফ এস সি এসি সরি বিসি না, এফ এসি জানি না, আর টি অফ এ জানি, এই তিনটাই কিন্তু জানি। এই তিনটা ইকুয়েশন, তিনটা আননোন বের করবা, ক্যালকুলেটরে সরাসরি সলভ করা যায়। এই তিনটা ইকুয়েশন, তিনটা আননোন সরাসরি চাইলে করতে পারো। এই জিনিসটাই এখানে ওই ইকুয়েশন আকারে করাই যায় নিচে। আমরা চাইলে টেবিল আকারেও করতে পারো অথবা চাইলে ইকুয়েশন আকারেও করতে পারো। এইখানে সামেশন এফ এক্স এর করলে এই ইকুয়েশনটা আসতো উপরে, সামেশন এফ ওয়াই করলে এই ইকুয়েশনটা আসতো, সামেশন এফ জেড করলে এই ইকুয়েশনটা আসতো। এই তিনটে ইকুয়েশন সলভ করলে তুমি এফ এ বি, এস সি এবং পি আই এর ভ্যালু পাবা। এই দুইটা মাইনাস আসছিল, উপরের দুইটা কিন্তু মাইনাস আসছে, এই দুইটা উপরের দুইটা মাইনাস আসছে, তার মানে কম্প্রেশন, টেনশনে জিম করছিলাম কম্প্রেশন হবে, আর এইটা পজিটিভ হয়ে আসছে তার মানে টেনশন টেনশনেই আছে, এবং এটা টেনশনেই আসার কথা ছিল কে বলে যে। বুঝতে পারছো? এই এত দূরে ক্লিয়ার? জি আর এটা সম্বন্ধে তোমাদের আমি এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে আমাদের আহসানুল্লাহর সামনে যে একটা ইলেকট্রিক পোল বা পোস্ট আছে সেটা সম্বন্ধে, ইলেকট্রিকের খাম্বা যেটা বলি আর কি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা সম্বন্ধে আমি তোমাদের বলছিলাম। একটা হচ্ছে আমি আবার একটু এক্সপ্লেইন করি, এটা হচ্ছে আমাদের আহসানুল্লাহর ক্যাম্পাস, এদিকে হচ্ছে আমাদের ইন গেট, এদিকে হইয়া এটা শহীদ মিনারটা, এদিকে হইয়া আউট হয়ে যায় আর কি, এটা আউট গেট। বুঝতে পারছো কোন জিনিসটা বললাম? আর এটা হচ্ছে ফুটপাথ, এখানে হচ্ছে রোড, আর এটা হচ্ছে অন্য পাশের ফুটপাথটা। তাহলে এখানে একটা ইলেকট্রিক্যাল পোল আছে, এইখানে একটা ইলেকট্রিক্যাল পোল আছে, এই পাশে একটা ইলেকট্রিক্যাল পোল আছে। তাহলে এখান থেকে তার এদিকে চলে গেছে, এখান থেকে তার এদিকে চলে গেছে, এই দুই দিকে দুইটা তার চলে গেছে, এবং আর্থিং এর জন্য এইখান থেকে মাটিতে একটা কেবল লাগানো হয়েছে, সেটাই হচ্ছে এই মাটিটা হচ্ছে সিডি, আর্থিং এর জন্য দেওয়া হয় এটা। সেটা আমাদের আহসানুল্লাহর সামনেও আছে, এটার জন্য হাঁটতে একটু কষ্ট হয়, আমাদের কোনো সময় গেলে ক্যাম্পাসে দেখতে পারো। আর এটা হচ্ছে ওই বাম পাশে যে কেবলটা, বাম পাশে যে পোলটা ছিল সেটাতে যে এখান থেকে যে পোল কেবলটা গেছে, তাহলে কেবলে যে টেনশনটা কাজ করবে সেটা হচ্ছে এ টেনশন। আর এটা হচ্ছে পিছনের দিকে গেছে, পিছনের দিকে গেছে এবং ডানে গেছে, সেটা হচ্ছে বি। দেখে মনে হচ্ছে কি এটা ভার্টিক্যাল ভাবে কত অ্যাঙ্গেলে আছে, ভার্টিক্যাল ভাবে এটা কত অ্যাঙ্গেলে আসছে মনে হচ্ছে তোমাদের? ভার্টিক্যাল ভাবে কত অ্যাঙ্গেলে আছে মনে হচ্ছে তোমাদের দেখে, বা তোমরা বলতে পারো কিনা দেখি এটা ভার্টিক্যাল ভাবে কত অ্যাঙ্গেলে আছে। এই বি, এটা এক্স প্রাইমের সাথে ভার্টিক্যাল ভাবে কত অ্যাঙ্গেলে আছে, হরাইজন্টাল ভাবে না, ভার্টিক্যাল ভাবে কত অ্যাঙ্গেল আছে? 0 ডিগ্রি। ভার্টিক্যাল ভাবে কিন্তু 0 ডিগ্রি। এখানে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা কিন্তু পিছনের দিকে গেছে, উপরে উঠে নাই তারটা, মানে এখানে যে 30 ডিগ্রিটা দেয়া সেটা হচ্ছে আসলে এই 30 ডিগ্রিটা দেয়া পিছনের দিকে গেছে।
কিন্তু এটা 3D তে আঁকার জন্য একটু ইনক্লাইন করে রাখছে। যেমন দেখো এটাও কিন্তু হরাইজন্টাল অ্যাঙ্গেল, এটা কিন্তু কোনো ভার্টিক্যাল অ্যাঙ্গেল না। একইভাবে এটাও হরাইজন্টাল অ্যাঙ্গেল, এটা কিন্তু কোনো ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এখানে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। মানে বুঝাইতে চাচ্ছি আমি বি ফোর্সটা কোন প্লেনে কাজ করছে, বি ফোর্সটা কোন প্লেনে কাজ করছে। বলো দেখি। স্যার এক্স প্রাইম ওয়াই প্রাইম। মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম মানে কিন্তু এক্স ওয়াই প্লেনে, নিচে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল না এক্স প্রাইম ওয়াই প্রাইমটা, মানে এক্স ওয়াই প্লেনে। আর এ ফোর্সটা কোন কন্ডিশনে পড়ছে, যেমন বি ফোর্সটা কিন্তু সেকেন্ড কন্ডিশনে পড়ছিল, মানে কোন একটা প্লেনে পড়ছে। আর এ ফোর্সটা এক্স ফোর্সটা স্যার 1 নম্বর কন্ডিশন। মানে এক নাম্বার কন্ডিশনটার হিসেবে কিতে পড়ছে বলো, ডিটেইলস এক্স বলো। সিক্স এক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর পড়ছে, আচ্ছা যাক। আর হচ্ছে আর কি কি ফোর্স থাকতে পারে এখানে, এ ফোর্স আর বি ফোর্স দুইটা দিয়ে দিল। আর হচ্ছে যে Well, সিই পোলটা, সিই পোলটা, সিই পোলটা একটা রিঅ্যাকশন দিবে না এদিক থেকে, কিছু রিঅ্যাকশন ফোর্স থাকবে। রিঅ্যাকশন ফোর্সটাকে এক্সটেন্ড করলে কিন্তু ওই সি পয়েন্ট দিয়েই যাবে। তাহলে দেখো এ ফোর্সটাও সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, বি ফোর্সটাও সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, রিঅ্যাকশনটাও সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, এখানে একটা কেবল কানেক্টেড আছে সেটাও সি পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল 4টা ফোর্স সবগুলোই আসলে সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এখানে সি জয়েন্টেড ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে পেয়ে যাবে। একই ধরনের প্রসেস কিন্তু। এখন আমি একটু করে তোমাদের বলতে চাচ্ছি, তাহলে এফ ফোর্সটা পড়ছে ফার্স্ট কন্ডিশনে, বি ফোর্সটা পড়ছে সেকেন্ড কন্ডিশনে, মানে প্লেনে এক্স ওয়াই প্লেনে। আর সিই এর রিঅ্যাকশন যেটা, সেটাকে যদি আমি আর অফ সিই বলি অথবা এফ অফ সিই বলি, একই কথা। কি দিয়ে এক্সপ্রেস করছি আমার মনে নাই, তোমরা যে কোনোটা দিয়ে এক্সপ্রেস করতে পারো। আর অফ সিইটা কোন কন্ডিশনে পড়ছে, আর অফ সিই স্যার 1 নম্বর কন্ডিশনে কোন এক্সিস বরাবর, যে যে না না ওয়াই এক্সিস। এটা জেড এক্সিস বরাবর। এক্স ওয়াই প্লেনটা হরাইজন্টাল প্লেন, পোলটা তো ভার্টিক্যাল ভাবে খারাপ ভাবে দাঁড় করানো না, পোলটা কিন্তু খারাপ ভাবে দাঁড় করানো, মানে জেড এক্সিস বরাবর। তাহলে এটা কিন্তু জেড এক্সিস বরাবর কাজ করছে। আর আমাকে বলো দেখি, কেবল যেটা গাই কেবল আছে, যেটা সিডি কেবল দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, সে সিডি কেবলে যে ফোর্স কাজ করবে সেটা কোন কন্ডিশনে পড়ছে, সিডি এরটা। কথা বুঝ সিডি ফোর্স, সিডি কেবলে যে ফোর্সটা কাজ করবে সেটা কোন কন্ডিশনে পড়ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার নাকি কোন জায়গায়, সেকেন্ড সেকেন্ড না দুইটা একটা প্রিমিয়াম। সেকেন্ড কন্ডিশনে। একটু এক্সপ্লেইন করো তো সেকেন্ড কন্ডিশনে কি রকম। স্যার এখানে স্যার সিডি মেম্বারটা কোন প্লেনে পড়ছে, তাহলে 2 নাম্বার কন্ডিশনে মানে তো প্লেনে পড়ছে, কোন প্লেন, এটা স্যার ওয়াই আর এক্স এক্স এটা কি উপরে নিচে যায় না, সি থেকে ডি তে যাইতে গেলে, এটা থার্ড কন্ডিশনে পড়ছে মনে হচ্ছে। এটা থার্ড কন্ডিশনে পড়ছে। এটা আসলে কোনো এক্সিস বরাবর হয় না, কোনো প্লেন বরাবর হয় না। মেজর এক্সিস না। তাহলে দেখো সি থেকে ডি তে আসতে গেলে আমাকে এক্স এক্সিস বরাবরে যাইতে হচ্ছে, ওয়াই এক্সিস বরাবরে যাইতে হচ্ছে, জেড এক্সিস বরাবরে যাইতে হচ্ছে। তুমি সি থেকে ডি তে আসার একটা প্ল্যানিং বের করো তো। ফার্স্টে জেড এক্সিস বরাবর ফার্স্টে সি থেকে থেকে ই ইতে আসবো। তে আসলে জেড এক্সিস বরাবর গেল, তারপরে তুমি চাইলে ওয়াই এক্সিস বরাবর এখানে আসতে পারো, স্যার হয় ওয়াই এক্সিস না হলে এক্স এক্সিস। যে কোনোটাই করতে পারো। ওয়াই এক্সিস বরাবর এদিকে আসলা,
তারপরে এক্স এক্সিস বরাবর এদিকে গেল, তাহলে দেখো তোমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস তিনটাই লাগতেছে। তাহলে সিডি এর বলে দিছে কি সিডিটা কার সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে চিত্রতে দেয়া আছে কার সাথে, সিডিটা কার সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোন এক্সিসের সাথে? কোনো মেজর এক্সিস না। কি বলো মেজর এক্সিস না? ভালো মতো দেখে বলো। এটা কি পোলের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? হ্যালো, এটা কি পোলের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল আছে? পোলটা কোন এক্সিস বরাবর আছে? জেড এক্সিস। তাহলে জেড পোলের সাথে, এক্সিস। তাহলে পোলের সাথে 40 ডিগ্রি মানে জেড এক্সিস এর সাথে 40 ডিগ্রি না? দেয়া নাই কেন বলতেছো? জেড এক্সিস এর সাথেই তো 40 ডিগ্রি দেয়া। তাহলে এটা কম্পোনেন্ট করলে ফার্স্টে জেড এক্সিস যাবে, তারপরে আরেকটা কম্পোনেন্ট কি আসবে? cos 40 ডিগ্রি করলে জেড এক্সিস বরাবর কম্পোনেন্ট যাবে, আর sin 40 ডিগ্রি করলে কোনটা আসবে? sin 40 ডিগ্রি করলে কোন বরাবর যাবে বা কোন প্লেনে যাবে? ইডি বরাবর। অবশ্যই ইডি বরাবর যাবে। তাহলে ইডি বরাবর গেলে এক্স অ্যাক্সিস বরাবর করলে কত হবে? ইডি বরাবর যে ফোর্সটা পাবা, যেমন ইডি বরাবর ফোর্সের ভ্যালুটা কত হবে? টি সিডি sin 40 ডিগ্রি, এটাই হচ্ছে আসলে ইডি বরাবর ফোর্সের ভ্যালু। কিন্তু ইডি বরাবর বের করলে তো হবে না, আমার এক্স অ্যাক্সিস বরাবর লাগবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর নিতে গেলে এটাকে কত দিয়ে কি করতে হবে? এখন কিন্তু cos এই alpha দিয়ে গুণ। এই ফোর্সটা এক্স ওয়াই প্লেনে কাজ করতেছে, এই ফোর্সটা টোটাল একটা এফ হিসেবে কাজ করবে এটা। তাহলে একটা ফোর্স যদি ইডি বরাবর কাজ করে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? cos alpha স্যার। cos আলফা হবে। তাহলে এটার সঙ্গে cos আলফা গুণ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? sin alpha। এটার সঙ্গে sin আলফা গুণ। তাহলে দেখো ডাবল কম্পোনেন্ট কিন্তু। তাহলে এই ধরনের 3 নাম্বার কন্ডিশনে পড়লে একটা পাবা সিঙ্গেল কন্ডিশন যে কোনো একটা অ্যাক্সিস বরাবর, বাকি দুটো অ্যাক্সিস বরাবর পাবা ডাবল কন্ডিশন, মানে ডাবল কম্পোনেন্ট নিতে হবে সেটা। একবার কম্পোনেন্টে নিলে প্লেনে যাবা, প্লেন থেকে আবার এক্সিসে যাইতে গেলে আবার কম্পোনেন্ট করতে হবে, মানে 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসবা, 2 নাম্বার থেকে 1 নাম্বারে যাবে। মানে তোমার যদি 2 নাম্বারে থাকে তাহলে 1 নাম্বারে যাইতে হবে একটা স্টেপ, আর যদি 1 নাম্বারে থাকে 1 নাম্বারেই থাকতে হবে, কোনো জায়গায় যাইতে পারবে না। আর যদি 3 নাম্বারে থাকে তাহলে 3 নাম্বার থেকে 2 ভাগে ভাগ হবে, একটা 1 নাম্বারে চলে যাবে সরাসরি, যেমন জেড এক্সিসটা সরাসরি 1 নাম্বারে চলে গেছে, এক্সিস বরাবর চলে গেছে। আর যখন অন্য কম্পোনেন্টটা নিবে সেটা প্লেনে পড়বে, মানে 2 নাম্বার আসছে, তারপরে 2 নাম্বারটা আবার 1 নাম্বারে নিতে হবে। মানে সবগুলো ফোর্সকে আসলে 1 নাম্বারে নিয়ে আসতে হবে, ভেঙে ভেঙে কম্পোনেন্টে ভাগ করে। সেই জিনিসটাই আমাদের এখানে করতে হইছে আসলে, সেই জিনিসটাই এখানে একটু চিন্তা করতে হবে। যেমন আমি তোমাদের একটু বলি, এটা তুলনামূলক কঠিন না, আগেরটার থেকেও ইজি বলা যায়, কিন্তু তোমাদের একটু ভিজুয়ালাইজ ঠিক মতো করতে পারলে, এই কম্পোনেন্টে ভাগ করাটা বুঝতে পারলে ইজি অনেক। সেটা একটু দেখাই। যেমন ধরো এটা এক্স অ্যাক্সিস বরাবর, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর এটাকে পজিটিভ ধরি, এটাকে নেগেটিভ ধরি, তাহলে আমি যদি সামেশন এফএক্স করি তাহলে কি কি কম্পোনেন্ট আসবে আমার বলা দেখি। এটার জন্য এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্ট কত? এটার জন্য এটাও কি আমি ট্যাবল আকারে দেখাবো নাকি? মাইনাস 8000। এটা কি ট্যাবল আকারে একটু করে দেখাবো? তো চাইলে ট্যাবল আকারেও করতে পারো। ট্যাবল আকারে করে দেখানোর দরকার আছে নাকি নিজেরা পারবা? তোমরা বলো, তোমাদের দেখাইতে হইলে আমি দেখাবো, সমস্যা নেই আমার। তাহলে লাগবে না মনে হয় তোমাদের। ওকে ঠিক আছে। তাহলে দেখো সামেশন এফএক্স করলে এটা -8000, এই -8000, আর সামেশন এফএক্স করলে এইটা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল,
এক্স ওয়াই প্লেনে গেছে, তাহলে এক্স এও কম্পোনেন্ট থাকবে, ওয়াই এও কম্পোনেন্ট থাকবে। এক্স এ কম্পোনেন্ট কত? এক্স এ কম্পোনেন্ট কত এটার 7000 এর? হ্যালো, 7000 এর এক্স এ কম্পোনেন্ট কত? হ্যালো, 7000 7000 cos 30। cos 30, 7000 cos 30। আর ওয়াই এক্সিস বরাবর যদি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ ধরি, ওয়াই এক্সিস বরাবর কত? এটা তো এক্স ওয়াই প্লেনে 7000 টা, ওয়াই এক্সিস বরাবর 7000 sin Sin 30. 30। এই দেখো ওয়াই এক্সিস বরাবর গেছে এটা। আমি এক্স ওয়াই একসাথে দেখাচ্ছি, তাহলে এই 7000 এর এক্স ওয়াই শেষ, এটার এক্স শেষ, ওয়াই তো নাই এটাতে, এবং জেড বরাবর তো এটাও 0 এটাও 0। তাহলে এই দুইটা ফোর্সের ক্যালকুলেশন শেষ। এবার আসতেছে এফসি। এফসি এটা কোন এক্সিস বরাবর? এফসি এটা কোন এক্সিস বরাবর? এফসি কোন এক্সিস বরাবর? আমার কথা কি শুনতেছো তোমরা?